আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ চলতরিৎ নিয়ে। তো আজকে আমরা চলতরিতের খুবই এক্সেপশনাল একটা ক্লাস করব, যেই ক্লাসগুলো নর্মালি তোমরা চলতরিৎ যদি আগেও পড়ে থাকো কোথাও, হয়তো একটু ডিফারেন্ট লাগবে। তো ভালো লাগবে ইনশাল্লাহ, ক্লাসগুলো ভালো লাগবে। তো যাই হোক, তো তোমরা প্রথমে আমার এই লাইভ ক্লাসের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, তোমাদের যে নিজেদের মেসেঞ্জার গ্রুপ, সেই নিজেদের মেসেঞ্জার গ্রুপে কাইন্ডলি সেন্ড করে দাও। দুইটা রিভিশন ব্যাচের মেসেঞ্জার গ্রুপ, আর হচ্ছে তোমার আমার বাসাবো ব্যাচের অফলাইনের গ্রুপটা, আর সিদ্ধেশ্বরী ব্রাঞ্চের অফলাইনের যে গ্রুপটা মেসেঞ্জার গ্রুপ, সেই গ্রুপে কাইন্ডলি হচ্ছে লিঙ্কটা একটু পোস্ট করে দাও। হ্যাঁ, আর হচ্ছে আমরা দ্রুতই ক্লাস শুরু করব ইনশাল্লাহ, আজকে দ্রুতই ক্লাস শুরু করব। তো এখন আমরা হচ্ছে যদি অ্যাটেন্ডেন্স কম দেখি, বুঝছো, লাইভে, তো ওই লাইভটা আমি আবার ওই মনে করো ওই যে 6-7 ঘন্টা রেখে দেন ডিলিট করে দিব আমার লাইভ ক্লাসগুলা, বুঝছো। এটা একদম শিওর, একদম শিওর। এটা অনেক টিচাররাই করতেছে ইদানিং, কারণ আসলে স্টুডেন্টের মানে আমরা যে কষ্টটা করি, কষ্টটা আসলে ভ্যালু আমাদের নিজেদের দেওয়া উচিত, মানে আমাদের কষ্টের ভ্যালু আমাদের নিজেদের দেওয়া উচিত। তো যাই হোক, এনিওয়ে, তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকে শুরুর দিককার মানে ক্লাসের শুরুতে, আচ্ছা আগে সবাই আসুক তারপর আমরা বলি। হ্যাঁ, আগে সবাই আমরা জড়ো হই এবং আমরা সবাই চলে আসি। আজকে মেবি লাইভ 16 খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, লাইভ 16 চলতরিৎ বিশাল বড় একটা টপ চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার, মানে ইন্টারমিডিয়েট সিলেবাসের মেবি সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড পেপারের, ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে চলতরিৎ, সবচেয়ে বড় চ্যাপ্টার। ঠিক আছে, এরপরে সেকেন্ড বিগেস্ট চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িৎ বা চুম্বক, তাই সমান। বাট সবচেয়ে বড় টপিক হচ্ছে বা সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে তোমার এই চলতরিৎ। হ্যাঁ, তো এই জন্য এটা পড়তে আমাদের আসলে আমি চাচ্ছিলাম না ক্লাসটা আজকে মিস হোক। তো এই জন্য খুব তড়িঘড়ি করেই যতই হোক না কেন, কারেন্ট চলে যাক না কেন, আমি চেষ্টা করতেছিলাম যাতে ক্লাসটা মিস না হয়। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে জয়েন করবে এবং ক্লাসের লেন্থটা একটু বড় হতে পারে, ক্লাসের দৈর্ঘ্য এর উপর ডিপেন্ড করে, মোবাইলের চার্জের উপর ডিপেন্ড করে। তো এখন কথা হচ্ছে অনেকে ধৈর্য থাকে না, আমি জানি, স্বাভাবিক। তো যাদের ধৈর্য থাকবে না তারা পরে অবশ্যই দেখে নিবা ক্লাসটা ভাগ ভাগ করে, আর যাদের ধৈর্য থাকবে তাও তো আমার সাথে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কষ্ট করতে পারলে তুমি অবশ্যই অবশ্যই কষ্ট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তুমি ভবিষ্যতে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে না, বড় হয়ে ডাক্তার হবে না। তো ডাক্তাররা কি আরাম করে বলো? ডাক্তাররা কিন্তু আরাম করে না, ঠিক আছে। এই যে করোনায় তোমার হচ্ছে করোনায় হচ্ছে এত শত শত মানুষ, হাজার হাজার মানুষ হচ্ছে ইয়াতে হসপিটালে হচ্ছে চিকিৎসা নিচ্ছে, ডাক্তাররা কি ঘরে চুপ করে মানে পকেটে হাত ঢুকায় বসে আছে? ডাক্তাররা কিন্তু চুপ করে পকেটে হাত ঢুকায় বসে নাই, তারা কিন্তু এমনও গেছে যে সকালে নাস্তা করার টাইম পাচ্ছে না, বড় বড় ডাক্তার দুপুরে খাওয়ার টাইম পাচ্ছে না। হ্যাঁ, এরকম আছে অনেক, ঠিক আছে। তাদের লাইফের কোনো হচ্ছে নিশ্চয়তা নাই ডাক্তারদের জীবনে, তো এত কষ্ট ডাক্তাররা করে, আর আমরা এতটুকু লাইফ ক্লাসের কষ্ট করতে পারবো না, তাহলে আর কিসের কি হইলো? তাহলে আর বড় স্বপ্ন দেখে লাভ কি? সামান্য 2-3 ঘন্টার বা 2-2.5 ঘন্টার লাইভ ক্লাস আমরা করতে পারবো না, করলে খুব কষ্ট হবে। তাহলে তার আসলে বড় পরিশ্রমের মানে পরিশ্রম না করলে, করতে পারলে তার বড় স্বপ্ন দেখে লাভ নেই, তাই না? বারবারই বলি একই কথাগুলো। তো এনিওয়ে, তো আশা করি আমরা সবাই চলে আসছি, ঠিক আছে, আশা করি সবাই চলে আসছি। তো আমরা তাহলে শুরু করি। তো আমরা আজকে একটা এক্সেপশনাল টপিক পড়বো, এক্সেপশনাল টপিক, যেই টপিকটা আমাদের বইতে নাই, কিন্তু যেই টপিক থেকে আমাদের প্রশ্ন প্রতি বছর, মানে রিসেন্টলি 2-1 বছর যাবত হচ্ছে প্রতিটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়, ঠিক আছে। তো আবারও বলি, এখন শুরুর দিকে মানে আজকের ক্লাসটা অনেক বড় হবে, তো আজকে মোটামুটি 3টা টপিক মতন পড়ানোর ইচ্ছা আমার। তো শুরুর দিকে যেই টপিকটা পড়াবো সেই টপিকটা আমাদের এইচএসসিতে আসবে না। তো লিখে নাও, একটু মন দিয়ে দেখে নাও, কারণ আমাদের আসলে এগুলো বুঝতে হবে। আমরা যখন রিভাইজ করব যেন গাধার মতন সব না পড়ি, ঠিক আছে, যাতে একটু বেছে বেছে পড়তে পারি, ঠিক আছে। যে মনে করো তোমার এইচএসসি পরীক্ষা, এইচএসসি ধরো মনে করো কালকে তোমার ফিজিক্স পরীক্ষা এইচএসসি, নিশ্চয়ই আজকে মানে তুমি তার আগের দিনে এই ক্লাস দেখবা না, এটা তোমাকে বুঝতে হবে, বা এটা তোমাকে আমাকে বুঝতে দিতে হবে, ঠিক আছে। আজকে ক্লাসের শুরুর পোর্শনটা, জাস্ট শুরুর, পরের পোর্শন কিন্তু আমাদের লাগবে আবার। শুরুর পোর্শনটা বা শুরুর টপিকটা আমাদের এইচএসসিতে আসবে না, বুঝছো, এইচএসসিতে আসবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্সিটি, যাদের হচ্ছে ভার্সিটি ইচ্ছা, ভার্সিটি, তো ভার্সিটিতেও আসবে না আজকের ক্লাসের প্রথম টপিকটা, ভার্সিটিতেও আসবে না। তারপর আমাদের যারা হচ্ছে মেডিকেল, যারা হচ্ছে ডাক্তার হতে চাও ভবিষ্যতে, ফিউচার ডক্টরস, ওকে, মেডিকেলেও আসবে না, ঠিক আছে। তাহলে দেখো 3টা ক্যাটাগরির জায়গায় আসবে না। তো যাদের হচ্ছে ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়া, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, ফারহান ভাইয়ের মতন ইঞ্জিনিয়ারিং পড়তে চাও এবং হচ্ছে জীবনকে তেজপাতা করতে চাও যারা, ঠিক আছে,
তো যাদের ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা তাদের জন্য এই টপিকটা একেবারে ফরজের মতন, মানে অবশ্যই এটা আসলে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক যাদের ইঞ্জিনিয়ারিং প্যাশন। তো আজকের ক্লাসের যে প্রথম টপিকটা বইতে নাই, বাট আমার মনে হয় বইতে ইনক্লুড করে ফেলবে সামনের বছর, ঠিক আছে এই টপিকটা। বাট এটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু বইতে নাই মেইন বইতে, তাই এই যে এগুলো আসবে না, বুঝছো? মেডিকেলেও আসবে না কখনোই, এই টপিকটা মেডিকেলে কখনোই আসবে না, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। মেডিকেলে আসবে হচ্ছে মনে করো কার সব কত সালে জন্মগ্রহণ করছে, এগুলো আমি নিজেও জানি না। যাই হোক, জাস্ট কিডিং, আমি মানে মুখস্থবিদ্যা বা ডিরেক্ট বইয়ের ম্যাথ থেকে বা হুবহু বই থেকে আসলে প্রশ্ন আসে মেডিকেলে, বুঝছো? তো যাই হোক, আর ভার্সিটিতে আসবে না কারণ এত বড় সার্কিট দিবে না, আর এইচএসসিতে আসবে না কারণ সিলেবাসে নাই তাই। বাট এটা আমাদের ইঞ্জিনিয়ারিং আসবে। আজকের ক্লাসের প্রথম পার্ট, আজকের ক্লাসের হচ্ছে ফার্স্ট পার্টের কথা আমি বলতেছি, বুঝছো? আর সেকেন্ড পার্টে আবার যেগুলো আবার সবগুলোতে আসবে, এই হচ্ছে কথা। তো এটা আমাদের আগে থেকে বুঝতে হবে যে কোনগুলো আমরা পড়বো, কি আমরা পড়বো আর কি আমরা পড়বো না, এটা আমাদের বুঝতে হবে, বুঝছো? এবং কোনটার মানে আমাদের মাইন্ড সেট আপটা কোন জায়গায়, আমরা কি মেডিকেল পড়তে চাই নাকি আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, নাকি আমার প্রিপারেশনটা শুধুমাত্র এইচএসসি বেসড, যে এইচএসসির পর আমি বিয়ে করে ফেলবো, আমার লাইফে আর কোনো গোল নাই, এরকম হইলে এই টপিক বাদ। মানে যদি এরকম তোমার ইয়া থাকে যে হ্যাঁ এইচএসসির পর আমি বিয়ে করে ফেলবো, হ্যাঁ আমি বাচ্চা কাচ্চা নিয়ে নেবো, সে বাদ, তাহলে এই টপিক বাদ, ঠিক আছে? তো বাট এটা হচ্ছে যাদের বড় চিন্তা তাদের জন্য। আচ্ছা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদের এই টপিকটা হচ্ছে যে সার্কিটে ধারক যুক্ত থাকলে, সার্কিটে ধারক যুক্ত থাকলে যেভাবে সার্কিট সলভ করতে হবে, যেভাবে সার্কিট সলভ করতে হবে। তো এটা আমাদের ফার্স্ট টপিক। হ্যাঁ, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সার্কিটে ধারক যুক্ত থাকলে। ধারক, তোমরা কি ধারক এই ওয়ার্ডটার সাথে পরিচিত? ধারক ইংলিশ হচ্ছে ক্যাপাসিটর। যে কি করে বলো তো? ধারক, এটার ইংলিশ হচ্ছে তোমার ক্যাপাসিটর। ধারকের ইংলিশ হচ্ছে ক্যাপাসিটর। তোমরা কি ক্যাপাসিটর সম্পর্কে একটুখানি জানো? আমরা ওই স্থির তড়িৎ, যেটা কিনা তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট তোমরা যদি যখন সেকেন্ড ইয়ারে উঠছিলা, তখন সেকেন্ড ইয়ারে তখন তোমরা এটা অনেকেই পড়ছিলা আমি জানি। তো ক্যাপাসিটর বা ধারক এটা একটা এলিমেন্ট, ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রিক্যাল এলিমেন্ট বলতে পারো। তো ইলেকট্রিক্যাল এলিমেন্ট ক্যাপাসিটর, যার কাজ কি? যার কাজ হচ্ছে তোমার চার্জ সঞ্চয় করে রাখা, চার্জ বা এনার্জি স্টোর করে রাখা। যার কাজ হচ্ছে চার্জ বা এনার্জি স্টোর করে রাখা বা সঞ্চয় করে রাখা। চার্জ বা ইলেকট্রিক্যাল এনার্জি, বেসিক্যালি চার্জ বা ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখা, স্টোর, ঠিক আছে? সঞ্চয় করে রাখা যার একমাত্র কাজ, ঠিক আছে? ক্যাপাসিটর এই ইলেকট্রিক্যাল ডিভাইসটার একমাত্র কাজ হচ্ছে যে কোনো চার্জ বা এনার্জিকে স্টোর করে রাখা বা ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে রাখা। ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি। ওকে, আচ্ছা, তো ক্যাপাসিটর সিম্বল কেমন? এইরকম হচ্ছে সিম্বল, এই যে এরকম হচ্ছে সিম্বল। ধারক একটা যন্ত্র বা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, এরকম হচ্ছে দেখতে, যে মানে এরকম করে সার্কিটে এইভাবে আমরা ধারককে আঁকবো, মানে দুটারই কিন্তু তোমার উচ্চতা সমান, ঠিক আছে? এইভাবে আমরা আঁকি। তো ধারকের চার্জ ধারণ করার যে অ্যাবিলিটি, ধারকের ক্যাপাসিটরের চার্জ ধারণ করা বা চার্জ সঞ্চয় করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিকে বলা হয় ধারকত্ব। ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তো এই যে ধারক বা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটার মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে কিউ, আর এই ক্যাপাসিটরের দুই প্রান্তে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। তাহলে এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি। এটা আমরা জানতাম, না জানলে মুখস্থ করবা যে চার্জ ইজ ইকুয়াল টু ধারকত্ব ইনটু এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ এই ধারকের। আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে এই ধারকটার মধ্যে কি পরিমাণ চার্জ বা কি পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি সঞ্চিত থাকে, সেই সঞ্চিত ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, আর কিউ ইজ ইকুয়াল টু কি বলতো?
সিভি। তো এই দুইটা ফর্মুলা মোটামুটি মনে রাখলে হবে। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর ফর্মুলা, স্থির তড়িতের চ্যাপ্টার 2 আর কি, স্থির তড়িৎ বলা হয় চ্যাপ্টারটাকে, চ্যাপ্টার 2 সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 এর হচ্ছে এটা আমরা এই কনসেপ্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন সার্কিটে কিন্তু কখনো দেখি নাই রোধ বাদে অন্য কোনো কিছু যুক্ত সার্কিটে। বাট যদি এমন হয় যে না, সার্কিটে রোধের পাশাপাশি আমাদের হচ্ছে এই যে ধারকগুলো, এই ধারকগুলো বা ক্যাপাসিটরগুলো যুক্ত আছে, তখন কিভাবে সার্কিটগুলো সমাধান করে ওইগুলো আমরা দেখব, এগুলো আমরা দেখব। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম। না দাসকিয়াইরা, সমস্যা নেই, টেনশন নিও না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি, এতটুকু ঠিক আছে। আচ্ছা, তো এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে আজকের ক্লাসটা ডিলিট করবো না, সমস্যা নেই আজকের ক্লাসটা। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে যারা করবে তাদেরও আরো কয়েকবার করা লাগবে, ঠিক আছে। এনিওয়ে, তো এবার আমরা চ্যাপ্টার 3-তে যে সার্কিটগুলো আঁকি, এগুলোকে আমরা বলি হচ্ছে ডিসি সার্কিট। কি বলি আমরা? ডিসি সার্কিট, ঠিক আছে। তো আমরা যে সার্কিটগুলো আঁকি বা সার্কিটগুলো নিয়ে আলোচনা করি চ্যাপ্টার 3-তে, চলো তড়িৎ এই চ্যাপ্টারে, তো এই চ্যাপ্টারে সার্কিটগুলো হচ্ছে আমাদের ডিসি সার্কিট। তো আমরা ডিসি সার্কিট নিয়ে আমরা কথা বলি, ডিসি সার্কিট হচ্ছে নিয়ে আমরা আলোচনা করি। তো ডিসি সার্কিট মানে কি জানো? ডিসি সার্কিট মানে হচ্ছে যেই সার্কিটে বিদ্যুৎ প্রবাহ মানে আই বা তড়িৎ প্রবাহের দিকের কোনো চেঞ্জ হয় না, আই বা তড়িৎ প্রবাহের দিকের কোনো চেঞ্জ হয় না, দিকের চেঞ্জ হয় না, আই বা তড়িৎ প্রবাহের দিকের চেঞ্জ হয় না, তাহলে সেই ধরনের সার্কিট, মানে ওই যে আই বা তড়িৎ প্রবাহের দিকে চেঞ্জ হয় না, তো এইরকম যে সার্কিট, এই সার্কিটগুলোকে আমরা বলেছি ডিসি সার্কিট। তো একটু এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে যে এরকম, যে মনে করো এটা হচ্ছে আমার একটা ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারিটাকে এরকম দেখতে, ব্যাটারিকে আমরা বলি হচ্ছে ডিসি ভোল্টেজ বলি, ডিসি ব্যাটারি বা ডিসি ভোল্টেজ বলি। তো এটা মনে করো হচ্ছে তোমার 3 ভোল্টের একটা ব্যাটারি, 3 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারির হচ্ছে তোমার এই যে এখানে একটা রোধ যুক্ত, রোধ, এই ব্যাটারির সাথে একটা রোধ কানেক্টেড, এই রোধটা হচ্ছে মনে করো আমাদের 2 ওহমের একটা রোধ। তো আমরা জানি যে ব্যাটারির এটা হচ্ছে বড় দাগ হচ্ছে ধনাত্মক প্রান্ত বা উচ্চ বিভব, এই ছোট দাগ হচ্ছে নিম্ন বিভব। তো আমরা সবাই জানি যে সবসময় ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বের হয়, মানে আই বা কারেন্ট বের হয় সবসময় ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে। তো এখান থেকে ব্যাটারি তড়িৎ প্রবাহ বের হয়ে এই আই পরিমাণ কারেন্ট কার মধ্য দিয়ে যায়? 2 ওহমের মধ্য দিয়ে যায়, এবং এই আই কারেন্টটা আবার কোথায় চলে আসে বলতো? এই নেগেটিভ টার্মিনালে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কি আসে বলতো? চলে আসে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, যে পজিটিভ টার্মিনাল থেকে বিদ্যুৎ প্রবাহ বের হয়ে পুরো সার্কিট ঘুরে আবার এই নেগেটিভ টার্মিনালে চলে আসে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে আই বা তড়িৎ প্রবাহের ডিরেকশন এখানে আমরা দেখতে পারতেছি। তো এখন কখনো কি এখানে এমন হওয়া সম্ভব যে মাইনাস থেকে তড়িৎ প্রবাহ উল্টো হয়ে প্লাসের দিকে যাচ্ছে? এই সার্কিটে কিন্তু এমন হওয়া সম্ভব না, মানে কখনো কিন্তু এইভাবে করে, যে লাল লাইন বরাবর এইভাবে করে কিন্তু বিদ্যুৎ প্রবাহ চালনা করা কখনোই পসিবল না। মানে এই সার্কিটে এই যে এইভাবে উল্টো পথে কিন্তু বিদ্যুৎ প্রবাহ, মানে এইভাবে করে কিন্তু তড়িৎ প্রবাহ চালনা হবে না। একটাই মাত্র ডিরেকশন সে ফলো করবে, এই নীল ডিরেকশনটা। এই প্লাস থেকে তোমার হচ্ছে ব্যাটারি কি হবে? পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালই আসবে, মানে শুধুমাত্র নীল পথটাই ফলো করবে। তো যেহেতু মাত্র একটা পথ ফলো করবে, দিকের চেঞ্জ হচ্ছে না, একটা ডিরেকশনে সে যায়, তো এই জন্য এই সার্কিটগুলোকে আমরা বলি হচ্ছে ডিসি সার্কিট। কি বলা হয় বলতো? এই সার্কিটগুলোকে ডিসি সার্কিট বলা হয়। তো আমরা চলতরিতে ডিসি সার্কিট নিয়ে আলোচনা করি, এসি নিয়ে আমরা আলোচনা করেছি চ্যাপ্টার 5-এ, তোমাদের শর্ট সিলেবাসে নাই এটা। আচ্ছা, তো ডিসি সার্কিট নিয়ে তো মনে রাখবা, ডিসি সার্কিটে ক্যাপাসিটর যদি আমি যুক্ত করি ডিসি সার্কিটে, তো ডিসি সার্কিটে লাইনটা মনে রাখবা, ডিসি সার্কিটে ক্যাপাসিটর যুক্ত করলে, ডিসি সার্কিটে ক্যাপাসিটর যুক্ত করলে সেই ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ডিসি সার্কিটে ক্যাপাসিটর যুক্ত করলে সেই ক্যাপাসিটরের মধ্য দিয়ে, কারণটা অবশ্যই তোমাদের এখন জানা যাবে না, একটু বড় হলে জানবা যদি ট্রিপল ইঞ্জিনিয়ারিং পড়ো। জাস্ট এই লাইনটা মনে রাখবা, ডিসি সার্কিটে ক্যাপাসিটর যুক্ত করলে সেই ক্যাপাসিটরের মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না,
কোনো তড়িৎ বা কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, কোনো তড়িৎ বা কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, এটা মনে রাখবা এই লাইনটা। কারণটা আমাদের নাই সিলেবাসে, এই টপিকটাই সিলেবাসে নাই, কারণটাও আমাদের দরকার নেই। আপাতত এইটুকু জানো না যে ডিসি সার্কিটে এটা খুব ইম্পর্টেন্ট লাইন। আমাদের সার্কিট সলভ করতে গেলে ক্যাপাসিটর যুক্ত করলে সেই ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, মানে যেই লাইনে থাকবে ওই লাইনে আই ইজ ইকুয়াল টু কত বলো তো, আই ইজ ইকুয়াল টু 0, কোনো কারেন্ট ফ্লো হবে না, হবে না, হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এইটুকু বুঝতে পারছি কিনা বলবা? এইটুকু আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। আটকায় তো যায় নাই মাশরাফি মৌ, আটকায় তো যায় নাই, আটকায় কি গেছে সত্যি? আটকায় তো যায় নাই, তোমার নেটে হয়তো সমস্যা। এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি, এইটুকু। হ্যাঁ, এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, ওকে, তো এইটুকু যদি বুঝে থাকি, এইটুকু যদি বুঝে থাকি, খুব একটা কিছু পড়াই নেই নীলিমানিপা, জাস্ট এখান থেকে দেখলেও তুমি বুঝবা, তুমি মাশাআল্লাহ অনেক ট্যালেন্টেড, সো সমস্যা নেই। ওকে, তো এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ প্রবলেম সলভ করব, যে ম্যাথটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, যে ম্যাথটা। তো লিখে নাও, আমরা আজকে কিছু সার্কিট সমাধান করব যেগুলো প্রায় আমাকে ইনবক্সে দাও তোমরা, যে ভাইয়া এটা কিভাবে সলভ করব, এটা কিভাবে সলভ করব। অনেক সময় সেই লেভেলে তুমি থাকো না, যেই লেভেল পর্যন্ত আসলে ওটা তোমাকে আমি ভয়েসে বললে বা সলভ করে দিয়ে তুমি বুঝবা, এখন তুমি সেই লেভেলে আসছো। তুমি যদি সবগুলো ক্লাস করে থাকো, এখন তুমি সেই ইয়েতে আসছো, সমস্যা নেই। আচ্ছা, তো একটা সার্কিট ড্র করো। দেখো কোশ্চেন, এটা হচ্ছে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন। বুয়েট, এটা মেবি বুয়েট 2018-19 সালের প্রশ্ন, 18-19 সালের মেবি, নট শিওর। ওকে, সালটা না লিখি, বুয়েটের একটা প্রশ্ন। ওকে, আচ্ছা, তো এবার দেখো খেয়াল করবা, সার্কিটটা হচ্ছে এইরকম দেখতে। এই যে এখানে হচ্ছে আমাদের একটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, রাইট? আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা রোধ যুক্ত করা, রোধ, তারপরে হচ্ছে নিচে আমাদের আরেকটা লাইন আছে, এখানে একটা ক্যাপাসিটর যুক্ত করা, এই হচ্ছে একটা ক্যাপাসিটর, যেটা সমান সমান দাগ দেওয়া মানে হচ্ছে ক্যাপাসিটর, বুঝছো? সমান সমান। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এইখানে হচ্ছে একটা রোধও আছে, তো যাই হোক ব্যাপার না, রোধ দরকার নেই। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, এইটুকু। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আরেকটা লাইন টানলাম, এবং এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা। আচ্ছা, এই ম্যাথগুলো করার জন্য কিন্তু কারশফের সূত্র জানা লাগবে। যারা কারশফের সূত্রের ক্লাস 3টা করো নাই, রেকর্ড ক্লাস আমি দিছিলাম, তারা কিন্তু এই ম্যাথগুলো বুঝবে না কিছুই, বুঝছো? তো কারশফের সূত্র অনেক ভালো করে জানা লাগবে। আমি যদিও বারে বারে বলবো ডিটেলসে, বাট তুমি যদি কারশফের সূত্র না জানো তাহলে কিন্তু চলতরিৎ পড়েই লাভ নেই। মানে এই পুরো চলতরিৎ থেকে তুমি অ্যান্সার করতে পারবে না, বোর্ডেও অ্যান্সার করতে পারবে না, কোথাও অ্যান্সার করতে পারবে না। এই জন্য কারশফের লটা অনেক ভালো করে পড়তে হবে তোমাকে, বুঝছো? কারশফের ল তোমার অনেক ভালো করে পড়তে হবে। তো এটা কোথাও হচ্ছে সব কারশফের লয়ের উপর বেসড। ওকে, কারশফের লয়ের উপর বেসড কিন্তু, ঠিক আছে? এটা তো এটা হচ্ছে আমাদের 4 ওহম, এবং আমাদের ধারকটা হচ্ছে, এটা আমাদের 10 মাইক্রোফ্যারাডে এই ধারকটার ভ্যালু। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2 ওহম, আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। ওকে, তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে এইটা পারতে গেলে বা এগুলা তুমি বুঝতে গেলে, চলতরিৎ অ্যাটলিস্ট পারতে গেলে তোমাকে জানতে হবে, তোমাকে কারশফের ল জানতেই হবে। ওকে, আচ্ছা, ভালো। ওকে, তাহলে এবার খেয়াল করবা এবার। তো এইটা একটা খুবই সিম্পল সার্কিট দেওয়া আছে, খুবই সিম্পল সার্কিট দেওয়া, খুবই। তো এই খুবই সিম্পল সার্কিটে আমাদের বের করতে বলছে এই ধারকে, এই যে 10 মাইক্রোফ্যারাডের যে ধারক, এই ধারকে আমাদের হচ্ছে তোমার এই ধারকের সঞ্চিত শক্তি আমাদেরকে বের করতে হবে। ওকে, এই ধারকের সঞ্চিত শক্তি আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্ট কথা হচ্ছে, এই যে ধারক আমার দেওয়া আছে, এই ধারকটার, এখানে রোধ যদি থাকতো তাহলে কি হতো আমি দেখাবো, সমস্যা নেই, অনেকগুলো এক্সাম্পল, তো সহজ দেখে শুরু করি। এই ধারকের সঞ্চিত শক্তি আমাদেরকে বের করতে হবে। এই যে ধারককে আমরা সি দিয়ে প্রকাশ করি, সি। আচ্ছা, সঞ্চিত শক্তি, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করবা,
ধারকের ইউ আমাদের বের করতে হবে। ইউ ইজ ইকুয়াল টু হোয়াট, বুঝছো? এর সঞ্চিত শক্তি কত। ওকে, তো সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার। ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। তো সঞ্চিত শক্তি জানতে গেলে আমাদের অবশ্যই এবং অবশ্যই ভোল্টেজ, মানে ওই ধারকের দুই প্রান্তে ভোল্টেজ বা বিভব পার্থক্য আমাদেরকে জানতে হবে। তাহলে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদের বা ভোল্টেজ ডিফারেন্স আমাদেরকে জানতে হবে। তাহলে এই ধারকের এই দুই প্রান্তের ভোল্টেজ বা এই দুই প্রান্তের বিভব পার্থক্য, একই কথা, একই তো বিন্দু না, এই দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট কাজ এই দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ বের করা, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা বলছিলাম যে যদি কোনো লাইনে ধারক থাকে, সেই লাইনের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, সেই লাইনের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাহলে আমি বলতে পারি এই লাইনটার মধ্য দিয়ে মানে এই যে লাইন, যেই লাইনে আমাদের ক্যাপাসিটর আছে, এই লাইনে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই লাইনে আমি বলতে পারি আই ইজ ইকুয়াল টু কত বলো তো? আই ইজ ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। এই লাইনে আমাদের কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয় না বলে আমরা এটাকে ক্যালকুলেশনে আমরা এটা বাদ দিয়ে দিব। ওকে, খুব মন দিয়ে শুনবা। ওকে, খুব মন দিয়ে শুনবা যেভাবে আমি আগাচ্ছি। এই লাইনটাকে তুমি বাদ দিয়ে দাও ক্যালকুলেশন থেকে। তাহলে এই লাইনটাকে বাদ দিলে আমার কি থাকবে? সার্কিটটা সলভ করার জন্য আমার উপরে জাস্ট একটা 5 ভোল্টের ব্যাটারি থাকবে, এখানে 2 ওহম থাকবে, এই জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গাটায় 10 ভোল্টের ব্যাটারি থাকবে, এই জায়গাটায় 4 ওহম থাকবে। বাদ দাও মানে এই না যে ওখানে নাই, এটা কিন্তু মানে বোকার মতন এগুলো ভাবলে চলবে না। সার্কিট ক্যালকুলেশনের জন্য আমরা ওটা আপাতত ক্যালকুলেশনের জন্য এটা নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা এভাবে কিন্তু সার্কিটটা ড্র করতে পারি। হ্যাঁ, কারণ যেহেতু মাঝখান দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, তো আমাদের ক্যালকুলেশনে হয়তো হ্যাম্পার হবে, তাই আমি মাঝখানের লাইনটা বাদ দিয়ে দিলাম, কারণ ধারক আছে বলে, তাই বুঝছো? এইভাবে করে আমি সার্কিটটা একটু রিড্র করলাম যাতে আমার হচ্ছে আঁকতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কথা। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা বের করতে চাই যে এই মধ্য দিয়ে মানে এই এখানে একটা লুপ বা আবদ্ধ পথের মতন কিছু একটা তৈরি হয়েছে না? এখানে একটা লুপ বা আবদ্ধ পথের মতন কিছু একটা তৈরি হয়েছে না? তো আমরা এই আবদ্ধ পথে কারেন্ট কিন্তু চাইলে বের করতে পারবো। আমরা ধরলাম যে এটাকে একটা লুপ কারেন্ট ধরলাম। তো আমরা ধরলাম যে আমাদের এই আবদ্ধ পথে এইভাবে করে আমাদের কারেন্ট, এই যে লুপের ডিরেকশন ধরলাম, কারেন্টের লুপের ডিরেকশন, তো আমি ধরলাম যে এই আবদ্ধ পথে আমি ধরলাম আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। একটাই আবদ্ধ পথ, দেখো এই আবদ্ধ পথে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এভাবে হচ্ছে এই লুপটার মধ্যে। এখানে আমি কারশফের ভোল্টেজের লটা অ্যাপ্লাই করব। এটা আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। খেয়াল করবা আমার এখানে কারশফের ল আমি অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব। তো কারশফের ভোল্টেজ ল বা কেভিএল আমি অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করি আমরা। তো খেয়াল করবা এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করতেছে, নেগেটিভ প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে কোন প্রান্ত দিয়ে ঢুকতেছে বলো তো? ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছে। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত ইনটু 5 হবে। ওকে, তারপরে খেয়াল করবা এই 2 ওহমের মধ্য দিয়ে মানে আমি প্রত্যেকটা মানে কেভিএল মানে কি ভোল্টেজের সমষ্টি ইকুয়াল টু 0। তাহলে 2 ওহমের ভোল্টেজ আমার লাগবে, 2 ওহমের মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে 2 ওহমের ভোল্টেজ কি হবে? রোধ আর তড়িৎ প্রবাহ গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। তাহলে 2 ওহমের ভোল্টেজ হবে হচ্ছে 2I। তারপরে খেয়াল করবা 4 ওহমের মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ। তাহলে 4 ওহমের ভোল্টেজ কত হবে? 4 ইন্টু আই হবে। এইটুকু আমরা বুঝলাম। তারপরে খেয়াল করবা এই লুপের ডিরেকশনটা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করতেছে? এই লুপের ডিরেকশনটা ব্যাটারির ফার্স্টে টাচ করতেছে কি? মাইনাস প্রান্তে। তাহলে যেই প্রান্তকে ফার্স্টে টার্গেট টাচ করতেছে ওই চিহ্ন নিবা মাইনাস, আর এই ব্যাটারির ভোল্টেজ কত? 10 ভোল্ট, হোল ইকুয়াল টু কত? হোল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? 5 আর মাইনাস 10 মানে মাইনাস 5 প্লাস কত? 4 আর 5, 4 5 6, এখানে আসবে হচ্ছে 6i। 6i ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 0। এইরকম কিছু একটা থাকবে, এরকম কিছুটা থাকবে, এরকম কিছু একটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 6i ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে হচ্ছে i ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 5/6, i ইজ ইকুয়াল টু 5/6 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা i ইজ ইকুয়াল টু, আমরা দেখো তো এটাকে ভগ্নাংশ করলে কত আসে? 0.833 অ্যাম্পিয়ার। মানে 0.833 অ্যাম্পিয়ার এমন কিছু আছে। তাহলে এই যে আমাদের i আমরা পেয়ে গেলাম।
আমাদের এর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তা আমরা পেয়ে গেলাম, এবং আমরা প্লাস পাইছি মানে হচ্ছে আমরা যেভাবে কারেন্টের ডিরেকশন ধরছি আমাদের ধরা ডিরেকশন ঠিক আছে। তার মানে হচ্ছে এই 2 ওহমের মধ্যে আই পরিমাণ কারেন্ট এই বরাবর যাচ্ছে, ঠিকই আছে, এবং এই 4 ওহমের মধ্যে আই পরিমাণ কারেন্ট এই বরাবর যাচ্ছে, তার মানে ঠিকই আছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই 2 বিন্দুর ভোল্টেজ বের করা, ভোল্টেজ বের করবা, বিভব পার্থক্য বের করবা, বিভব পার্থক্য বাংলায় বলি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু শুরু করি, হ্যাঁ, এবার আমরা একটু ক্যালকুলেশন করা শুরু করি। তো এবার একটু খেয়াল করবা, এবার হচ্ছে 4 ওহমের জন্য তড়িৎ প্রবাহ কত? আই। 4 ওহমের তড়িৎ প্রবাহ আই। তাহলে এই 4 ওহমের 2 প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ কিন্তু আমি বের করতে পারবো, ভোল্টেজ ডিফারেন্স। এই 4 ওহমের 2 প্রান্তের বিভব পার্থক্য আমি বের করতে পারবো, কারণ রোধের সাথে আই গুণ দিলে কি পাওয়া যায়? বিভব পার্থক্য পাওয়া যায়। তাহলে দেখো 4 ওহমের বিভব পার্থক্য V4 ইকুয়াল টু আমি কি করতে পারি? V ইকুয়াল টু IR। তাহলে আই মানে কত? আই মানে হচ্ছে 0.833, মানে তড়িৎ প্রবাহ ইনটু আর মানে রোধ। 4 ওহমের রোধ কত? 4। তাহলে খেয়াল করবা, তড়িৎ প্রবাহ আই আর রোধ গুণ করলে 4 ওহমের একরোসে বিভব পার্থক্য পাওয়া যায়। এটা আমাকে বলবা, এটার অ্যান্সারটা কত, এটা আমাকে বলবা। অ্যাট দ্য সেম ওয়ে 2 ওহমের ভোল্টেজের জন্য 2 ওহমের 2 ওহমের এই 2 প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স আমরা বের করতে পারবো কিভাবে? আমরা যদি 2 ওহমের জন্য ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য বের করতে চাই, তড়িৎ প্রবাহ তো 0.833 আর রোধ কত? 2। তাহলে এখান থেকে আমরা 2 ওহমের জন্য 2 প্রান্তে বিভব পার্থক্য আমরা বের করতে পারবো। তাহলে এটা আসতেছে 3.33 ভোল্ট। ওকে, তাহলে এবার হচ্ছে 3.33 ভোল্ট। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি 3.33 ভোল্ট। ওকে, এটা হচ্ছে আমার V4 বা 4 ওহমের ভোল্টেজ ডিফারেন্স, আর V2 মানে হচ্ছে 2 ওহমের ভোল্টেজ ডিফারেন্স। কত? এটাকে গুণ করলে আমি কত পাবো? গুণ করলে পাবো হচ্ছে 1.666 ভোল্ট। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমি বুঝলাম 1.666 ভোল্ট, এটার 3.33 ভোল্ট হচ্ছে এটা হচ্ছে 1.666 ভোল্ট। এই যে এটা 3.33, এটা হচ্ছে 1.66 ভোল্ট। তাহলে এবার আমরা আস্তে আস্তে করে আগাই, দেখো কিভাবে কি করি না করি, দেখো একটু মন দিয়ে। এটা তো আমি বুঝলাম যে আই কোনো কারেন্ট ফ্লো করতেছে না এই জায়গা দিয়ে, এইটুকু আমরা বুঝতে পারলাম যে কোনো কারেন্ট ফ্লো এইটুকুর মধ্য দিয়ে করতেছে না। আচ্ছা, তো এবার দেখবা, এবার হচ্ছে আমরা এই পয়েন্টের একটা বিভব ধরে নিই। এই পয়েন্টে একটা বিভব, যে কোনো বিভব, মানে এই পয়েন্টে একটা বিভব থাকবে তো না, এই পয়েন্টে বিভব। তো এই পয়েন্টের পটেনশিয়াল বা বিভবকে তুমি ধরতে পারো 0। এখন তুমি কেউ যদি এখানে 2 ভোল্ট ধরে সমস্যা নেই, 3 ভোল্ট ধরে সমস্যা নেই, অ্যান্সার মিলবে। 10 ধরো, 20 ধরো, যা মন চায় ধরো, সমস্যা নেই, বাট 0 ধরলে সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, আমি ধরলাম এই বিন্দুর বিভব হচ্ছে 0 ভোল্ট। আমি ধরলাম যে কোনো বিন্দুর বিভবকে আন্দাজে ধরা যায়, ঠিক আছে, যে কোনো পয়েন্টে, মানে যে এই পয়েন্টের বিভবকে আমি কি ধরলাম? 0 ভোল্ট ধরলাম। তুমি জানো না ভাই 0 ভোল্ট কেন ধরলেন? আমি যদি 5 ভোল্ট ধরি কি হবে? সমস্যা নেই, একই অ্যান্সারই আসবে, টেনশন নিও না। তো এটাকে আমি ধরলাম, আন্দাজে ধরলাম, কত ভোল্ট ধরলাম? 0 ভোল্ট ধরলাম। এইটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা কত ভোল্ট হবে? এই পয়েন্টের বিভব কত ভোল্ট হবে? পটেনশিয়াল 0 ভোল্ট হবে। এটা যদি 0 হয় এই পয়েন্টের বিভব বা পটেনশিয়াল কত হবে? 0 ভোল্ট হবে, রাইট? আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। তারপরে খেয়াল করবা, এটা 0 ভোল্ট। এটা যদি 0 ভোল্ট হয়, এখন একটু মন দিয়ে দেখবা, এই 4 ওহমের মধ্য দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে? এইভাবে না, দেখো এভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না? অবশ্যই এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কারণ মানে যদি আমি এটার ভোল্টেজ চিন্তা করি, ভোল্টেজ, কারণ কারেন্ট সব সময় প্লাস থেকে মাইনাস, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কারেন্ট সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে অবশ্যই এই পয়েন্টের বিভবটা হচ্ছে উচ্চ বিভব, মানে এই পয়েন্টের বিভবটা হচ্ছে হায়ার পটেনশিয়াল বা উচ্চ বিভব, আর এই পয়েন্টের বিভবটা হচ্ছে নিম্ন বিভব বা আমরা বলতে পারি লোয়ার পটেনশিয়াল, কেননা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, রাইট? আচ্ছা, আমরা জানি হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু কি বলতো? ইকুয়াল টু বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স আমরা বলতে পারি। উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব মানে কি? মানে হচ্ছে বিভব পার্থক্য। তাহলে একটু আমাকে বলবা হায়ার পটেনশিয়াল কত? এই পয়েন্টটা হায়ার পটেনশিয়াল, তাহলে এই পয়েন্টটা হায়ার পটেনশিয়াল, মানে এই পয়েন্টটা হায়ার পটেনশিয়াল, মানে এই পয়েন্টটা হায়ার পটেনশিয়াল। তো এই হায়ার পটেনশিয়ালের ভ্যালু কত? 0। হায়ার পটেনশিয়ালের ভ্যালু 0। আর এই পয়েন্টটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল ভ্যালু আমি জানি না, মাইনাস লোয়ার পটেনশিয়াল ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য কিন্তু আমি জানি। 4 ওহমের 2 প্রান্তের বিভব পার্থক্য কত? 4 ওহমের 2 প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আমার, এই যে দেখো
3.33 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য হচ্ছে আমার 3.33 ভোল্ট। তাহলে আমি এখান থেকে কিন্তু লোয়ার পটেনশিয়াল বের করতে পারবো। তাহলে এখান থেকে হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল কত করতে ইকুয়াল টু হচ্ছে -3.33 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল। এই পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে আমার বিভব লোয়ার পটেনশিয়াল হচ্ছে আমার -3.33। তাহলে এই যে আমার এটা তো লোয়ার পটেনশিয়াল আমি বুঝলাম, এই পয়েন্টটা লোয়ার পটেনশিয়াল আমি তো বুঝলাম, কারণ কারেন্ট এভাবে ফ্লো করতেছে, বিদ্যুৎ প্রবাহ এইভাবে হচ্ছে, বুঝছো, এইভাবে। এই হায়ার থেকে লোয়ারে, এটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল এবং এই লোয়ার পটেনশিয়ালের মান হচ্ছে -3.33। ওকে, -3.33, রাইট। আচ্ছা, তো এবার খেয়াল করবা, এবার হচ্ছে এখানে একটা ব্যাটারি আছে, দেখো 10 ভোল্টের ব্যাটারি আছে, 10 ভোল্টের ব্যাটারি এইরকম কিছু একটা, দেখো এই যে 10 ভোল্টের ব্যাটারি আছে। 10 ভোল্টের ব্যাটারি মানে হচ্ছে এই 10 ভোল্টের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে, মানে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আমার 10 ভোল্ট। আচ্ছা, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালের সাথে থাকে হচ্ছে আমার উচ্চ বিভব, কি থাকে বলতো, আমার উচ্চ বিভব থাকে। আর নেগেটিভ টার্মিনালের সাথে থাকে হচ্ছে আমার নিম্ন বিভব, মানে কি বলতো, লোয়ার পটেনশিয়াল থাকে। পজিটিভ প্রান্ত যার সাথে যুক্ত সেটা হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল, আর নেগেটিভ প্রান্ত যার সাথে যুক্ত সেটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল। ব্যাটারির ভোল্টেজ বা বিভব পার্থক্য দেওয়া 10 ভোল্ট। আমরা জানি উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ইকুয়াল টু কি 10 ভোল্ট, তাই না? তাহলে এক্ষেত্রে ব্যাটারির জন্য উচ্চ বিভব হচ্ছে হায়ার পটেনশিয়াল মাইনাস নিম্ন বিভব হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য 10 ভোল্ট। তো একটু আমাকে বলবা যে লোয়ার পটেনশিয়ালের মানটা কত। এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কি যুক্ত, লোয়ার পটেনশিয়াল, মানে এই পয়েন্টটা যুক্ত, এটার ভ্যালু কত, -3.33 না? লোয়ার পটেনশিয়ালের ভ্যালু কত, -3.33। তো আমাকে একটু দ্রুত কমেন্টে হায়ার পটেনশিয়ালের মানটা বের করে দেখাও। হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল -3.33 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু আমরা 10 বলতে পারি। তো এবার এখান থেকে হচ্ছে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে +3.33, এটা আবার এপাশে গেলে হয়ে যাবে হচ্ছে তোমার মাইনাস হয়ে যাবে। তাহলে হায়ার পটেনশিয়াল থাকবে হচ্ছে 10 - 3.33। তো 10 - 3.33 মানে কত আসলে, এটা আমাকে কমেন্টে জানাও। 6.67। তাহলে খেয়াল করবা, এটা হচ্ছে আমার 6.67 ভোল্ট। ওকে, 6.67 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল। তাহলে এই দেখো হায়ার পটেনশিয়াল কত, 6.67 ভোল্ট, এই যে হায়ার পটেনশিয়াল। এই যে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম, 6.67 ভোল্ট আমরা পেয়ে গেলাম হায়ার পটেনশিয়ালের ভ্যালু, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার খেয়াল করবা, এই যে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল, এই যে আমরা হায়ার পটেনশিয়াল পেলাম, এটা কত, 6.67 ভোল্ট। এই যে দেখো 6.67 ভোল্ট আমরা পেলাম। এবার দেখো একটু মন দিয়ে, এটা 6.67 ভোল্ট, এটাও 6.67 ভোল্ট, তাই না? একই না? কারণ এই বিন্দু আর এই বিন্দু তো সেম বিন্দু, কারণ মাঝখানে কোনো রোধ নাই। এই বিন্দু যে কথা, এই বিন্দু কিন্তু সেম কথা। এই বিন্দু আর এই বিন্দু কিন্তু সেম বিন্দু, কারণ মাঝখানে কোনো রোধ নাই। সেম বিন্দু, কারণ মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো রোধ নাই। এটুকু তো আমরা বুঝলাম। তাহলে এবার দেখবা, এই পয়েন্টের বিভব হচ্ছে 6.67 ভোল্ট, আর এই পয়েন্টের বিভব হচ্ছে 0 ভোল্ট। এবার আমাকে একটু বলবা যে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য কত, মানে বিভবের বিয়োগফল। এই দুই পয়েন্টের বিভবের পার্থক্য বা ডেল্টা ভি, বিভব পার্থক্য, এই দুই পয়েন্টের বিভব পার্থক্য মানে এটা মাইনাস এটা। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত পাওয়া যাবে, 6.67 ভোল্ট। 6.67 ভোল্ট পাওয়া যাবে। তাহলে খেয়াল করবা, ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আমি পেয়ে গেলাম কত, 6.67 ভোল্ট আমি কিন্তু পেয়ে গেলাম ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি আমরা পেয়ে যাব, কারণ ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য জানো তো, আমরা জানি সঞ্চিত শক্তি ½ CV² বা ডেল্টা V²। এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো, অতএব ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ½ × C মানে ধারকত্ব 10 মাইক্রোফ্যারাডে দেওয়া, এটা হবে হচ্ছে 10 × 10⁻⁻6 ফ্যারাডে। এটাকে আমরা 10⁻6 দিয়ে ফ্যারাডে কনভার্ট করলাম, ইনটু V² মানে বিভব পার্থক্যের স্কয়ার। তাহলে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যের স্কয়ার মানে কত, 6.67 এর স্কয়ার। তো এখান থেকে তুমি ইউ বা ধারকের সঞ্চিত শক্তি তুমি বের করতে পারবা। এটুকু বুঝছি কিনা বলো? হ্যাঁ, রফিকুল ইসলাম রেকর্ড দেখে নাও, এসব বলুন তো, যে আগের বেসিক না জানলে এগুলো জীবনও মানে কেউ বুঝবা না, ঠিক আছে?
ঠিক আছে। ভাইয়া বিভবের পার্থক্য থাকলে তো আইও ফ্লো হবে না। আমি তো ফার্স্টে বললামই যে এই লাইনে ধারক থাকবে ওই লাইনে আই ফ্লো হবে না, বললামই তো ফার্স্টে। আসিফ ইসলাম অভি, বুঝতে পারছি কিনা একটু বলো। এটা হচ্ছে আমার অ্যান্সার, যে এটা অতএব এত, এখান থেকে কত আসবে একটু বলো, উত্তরটা বলো। রোহন ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। রোহন ঘোষ 2.22 ইন্টু 10⁻⁻⁴ এত জুল শক্তি, যেহেতু বা তোমার হচ্ছে সঞ্চিত শক্তি এত জুল। ওকে, আচ্ছা। তো অনেক সময় এটাও বের করতে বলতে পারে যে এই ধারকের কাজ কি? ধারকের কাজ হচ্ছে তোমার এনার্জি বা শক্তি সঞ্চয় করে রাখা, ধারকের কাজ। তো এই ধারকটা কতটুকু এনার্জি সঞ্চয় করে রাখছে? তো আমি ধরলাম এই ধারকটা বা চার্জ সঞ্চয় করে রাখা, চার্জ, যে এই ধারকটা কতটুকু চার্জ সঞ্চয় করে রাখছে। ধরো তোমাকে এটা বের করতে বললো কোশ্চেনে বললো যে এই ধারকটা কতটুকু চার্জ, মানে কিউ এর ভ্যালু কত? কিউ মানে চার্জের পরিমাণ, কিউ মানে হচ্ছে চার্জের পরিমাণ। তো এই ধারকটা কতটুকু চার্জ সঞ্চয় করে রাখলো? কোশ্চেন ধরো বললো যে এই ধারক তো চার্জ সঞ্চয় করে রাখে, তাই না? এই ধারকটা কতটুকু চার্জ সঞ্চয় করে রাখলো, মানে কিউ এর ভ্যালু কত হবে? তো আমরা আবার ফর্মুলা জানি, কিউ ইজ ইকুয়াল টু কত? কিউ ইজ ইকুয়াল টু সিভি। আমরা ফর্মুলা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে আমরা যদি কিউ ইজ ইকুয়াল টু সিভি যদি জানি, কিউ ইজ ইকুয়াল টু সিভি যদি আমরা জানি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে একটু খেয়াল করবা একটু। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিভি যদি আমরা জানি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কিউ ইজিলি বের করতে পারবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত? সিভি। সি কত? সি হচ্ছে আমার এই যে সি ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাডে। তো এটাকে তুমি ফ্যারাডেতে কনভার্ট করার জন্য 10⁻⁻6 দিয়ে গুণ দিবা। আর ভি মানে তোমার ভোল্টেজ ডিফারেন্স। এই ভি মানে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স বা ডেল্টা ভি না দাও, ভি দাও, ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য। এই ভি মানে কিন্তু বিভব পার্থক্য, ডেল্টা ভি দাও। তাহলে সেটা কত? বা ভি দাও 6.67। তো এখান থেকে তুমি চার্জের পরিমাণও কিন্তু বের করতে পারবা, এখান থেকে চার্জের পরিমাণও কিন্তু তুমি চাইলে বের করতে পারবা। দেখে নাও। এটুকু বুঝছি। আচ্ছা, তো এবার যদি কখনো এরকম বলে যে এটুক তো বুঝলাম না, যদি কখনো এরকম বলে যে তোমার এখানে এইটুক তো বুঝলাম আমরা। তো ধরো আরেকটু পেঁচাই দিল, এই কোশ্চেনটার মধ্যে আরেকটু পেঁচাই দিল, আরেকটু পেঁচাই দিল, এই কোশ্চেনটার মধ্যে আরেকটু পেঁচাই দিল। তো বলল যে আমাদের এইখানে এর পাশে আরেকটা ধারক আছে, এটা C1, আর এর পাশে আরেকটা ধারক আছে, এই যে এই পাশে আরেকটা ধারক আছে, এটাকে ধরলাম হচ্ছে C2। তো বলল যে C2-র ভ্যালু যদি মনে করো আমার 4 মাইক্রোফ্যারাডে হয়, C2-র ভ্যালু যদি আমার 4 মাইক্রোফ্যারাডে হয়, তো তোমাকে বললো যে এই ধারকের তোমার সঞ্চিত শক্তি কত? এটা তো বের করলা, C1 তো বের করলা। ধরো এটা বললো যে C2 মানে এই ধারকের সঞ্চিত শক্তি বা এনার্জি কত এই ধারকে, ধরো বের করতে বললো। সার্কিটে খুব একটা পরিবর্তন হবে না, কারণ এই লাইনের মধ্যে দিয়ে তো কোনো কারেন্টই ফ্লো করবে না, যার ফলে এইটুকু সবই সেম। তো ধরো বের করতে বললো যে এই C2 এর মধ্যে সঞ্চিত শক্তি কত। ধরো এটা আমাদের বের করতে বললো, এই C2-র মধ্যে সঞ্চিত শক্তিটা কত হবে, বুঝছো? এটা আমাদের ধরো বের করতে বললো, এটা ঠিক আছে। তখন কি করব বলো, তখন কি করব? এটা কি পারা যাবে এটা? আচ্ছা, তো আমি C1 তো বুঝলাম না, তো তখন আমার এই C1 এর ভ্যালু কেমন হবে, মানে C1 এর সঞ্চিত শক্তি কেমন হবে, C2 কেমন হবে, এটা আমি এখন বের করতে চাই, বুঝছো? তো এখন আমি বের করতে চাই হচ্ছে এরকম, এটা এইটুকু সব সেম, মানে এইটুকু মুছে ফেলি, যেটুকু আমাদের আলাদা এইটুকু আমি মুছে ফেলি। তো আমি এর সাইডে আরেকটা ধারক যুক্ত করলাম এবং বললাম যে এখন এই ধারকের সঞ্চিত শক্তিটা কেমন হবে। হ্যাঁ, সিরিজে আছে, C1 এবং C2 সিরিজে, বুঝছো? তো এখন আমার কি করতে হবে, C1 এর সঞ্চিত শক্তি আমরা বের করব এবং C2-র সঞ্চিত শক্তি আমরা বের করব, ঠিক আছে? তো বের করার চেষ্টা করি, হ্যাঁ।
তো খেয়াল করবা একটু মন দিয়ে, এটা আমরা কেমনে করবো বলো, চিন্তা করে বলো কেমনে করা যায়, চিন্তা করে বলো কিভাবে করা যায়, কিভাবে। এবং আমাদের এখানে একটা ব্যাটারি দিয়ে দিচ্ছে, 2 ভোল্টের ব্যাটারিও দিয়ে দিচ্ছে এখানে একটা, এখানে আমাদের একটা 2 ভোল্টের ব্যাটারিও দিয়ে দিচ্ছে, নাহলে আবার সম্ভব নয়, 2 ভোল্টের ব্যাটারি দিচ্ছে, এই যে এখানে আমাদের 2 ভোল্টের একটা ব্যাটারিও দিয়ে দিচ্ছে। এখন কিভাবে সম্ভব বলবা, বুঝছো? ঠিক করে নি আমরা, হ্যাঁ মনে করো আমাদের 2 ভোল্টের ব্যাটারিও দিয়ে দিচ্ছে, ওকে। তো দেখো এখানে আমাদের 2 ভোল্টের ব্যাটারিও দিয়ে দিচ্ছে, এখন কিভাবে কি করব বুঝছো, এটা আমাদের এখন টার্গেট, এখন আমরা কিভাবে কি করব এটা আমাদের টার্গেট, ঠিক আছে। 2 ভোল্টের ব্যাটারি দিয়ে দিচ্ছে, আবার এখানে হচ্ছে C1 ও C2 দুইটাই দিয়ে দিচ্ছে, এখন আমরা কি করব, হ্যাঁ আচ্ছা। তো দেখবা একটু মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে, তো আমরা একটু মুছি, হ্যাঁ আমরা একটু মুছি, এইটুকু সব সেম, মানে এই সার্কিটের জন্য এখানে যেটা করলাম সেটা সব সেম, কেন জানো, কারণ এখানে যেহেতু ধারক আছে, খেয়াল করবা কেন এইটুকু সব সেম, এই যে এখন এতক্ষণ যা করলাম এইটুকু কেন সব সেম, এটা তোমাকে বুঝতে হবে। এখানে যে আমি যেই লাইনটা আমি আঁকছি এই লাইনে ধারক আছে, তাহলে যেই লাইনে ধারক থাকে সেই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হয় না, যেই লাইনে ধারক থাকে ওই লাইনের মধ্য দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো হয় না। তো যার ফলে এই লাইনটা বাদ যাবে, যখন তুমি ক্যালকুলেশন করবা এইটুকু লাইন কিন্তু বাদ চলে যাবে। তো এইটুকু লাইন বাদ চলে গেলে আবার এরকম চেহারা হবে, আবার এরকম চেহারা হলে কিন্তু সেম ক্যালকুলেশন, ব্যাপারটা বুঝছো। আমি যত এখানে একটা ব্যাটারি সংযুক্ত করি, আবার এখানে আবার এক্সট্রা করে ধারক সংযুক্ত করি না কেন, এক্সট্রা করে ধারক সংযুক্ত করি না কেন, আমার কিন্তু ক্যালকুলেশন এই পর্যন্ত সব সেম, মানে এই পর্যন্ত যা আমি ক্যালকুলেশন এখন পর্যন্ত বোর্ডে যা আছে এইটুকু ক্যালকুলেশন কিন্তু সেম। কেন সেম, কারণ যেহেতু এই লাইনটাই থাকবে না, কারণ এই লাইনের মধ্যে কোনো কারেন্ট ফ্লোই হয় না, তো যেই লাইনের মধ্যে কোনো কারেন্ট ফ্লোই হয় না এই লাইনটাই তো থাকবে না, তো এই লাইন থাকবে না, না থেকে হচ্ছে ক্যালকুলেশন করবা সেমই তো আসবে, তাই না। আচ্ছা এখন টার্গেট হচ্ছে এখানে আমি কি করব এই জায়গাটায়, তো একটু মন দিয়ে দেখবা, একটু মন দিয়ে, আবার আমরা শুরু করি আবার। তো এটা পজিটিভ প্রান্ত মানে এটা উচ্চ বিভব, এটা হচ্ছে কি বিভব, এটা আমার নিম্ন বিভব, রাইট, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তো খেয়াল করবা এই 2 বিন্দুর বিভব পার্থক্য কত, 2 ভোল্ট না, খেয়াল করবা এই 2 বিন্দুর বিভব পার্থক্য কত বলো তো, 2 ভোল্ট না, 2 ভোল্ট, ঠিক আছে 2 ভোল্ট, ওকে। আচ্ছা আমাদের এখানে 2টা দিলে আমরা মিলাতে পারবো না, এটা একটু টাফ দিয়ে দিছে, অনেক বেশি অ্যাডভান্স দিয়ে দিছি, এটা মিক্স, জাস্ট এটা এইটুকু করো, এইটুকু করো, এখানে একটাই আছে, হ্যাঁ 2টা দিলে আমরা মিলাতে পারবো না, বুঝছো না, আমাদের হচ্ছে আর একটু অ্যাডভান্স কনসেপ্ট লাগবে, এটা আমাদের এত কঠিন দিবে না, জাস্ট এইটুকু দেখো আর কি, এইটুকু দেখো, জাস্ট এইটুকু দেখো। কোশ্চেন হচ্ছে এরকম যে আমাদের কি করলো, C1 এর পাশে একটা ব্যাটারি লাগাই দিল, আবার বলি কোশ্চেন হচ্ছে এরকম যে C1 এর পাশে একটা ব্যাটারি লাগাই দিল, এখন এই C1 এর তোমার সঞ্চিত শক্তি মানে ইউ এর ভ্যালু কত হবে, এখন ইউ এর ভ্যালু কত হবে, তারপরে কিউ এর ভ্যালু বা চার্জের ভ্যালু কত হবে, এটা আমাদের এখন বের করতে হবে, বুঝছো। এটা আমাদের এখন দিয়ে দিল, এটা আমাদের এখন বের করতে হবে, আশা করি বুঝতে পারছি ইয়াটা, হ্যাঁ ওটা দিলে অনেক টাফ হয়ে যাবে, ওটা দিলে অনেক টাফ হয়ে যাবে, ওটা আমাদের দরকার নেই, হ্যাঁ অনেক টাফ হয়ে যাবে। তো জাস্ট দেখবা যে এখন যদি তোমাকে এখানে একটা ব্যাটারি দিয়ে দেয়, এখন সহজ হয়ে যাবে, তাহলে আমাদের এই C1 এর 2 বিন্দুর তোমার 2 বিন্দুর তোমার ইয়া কত, ওই যে সঞ্চিত শক্তি কত এই ধারকের, আবার হচ্ছে চার্জের পরিমাণ কত, এখন কিন্তু সহজ। এই পয়েন্টের কিন্তু বিভব হবে 4.67 ভোল্ট, কেন, কারণ দেখো এটা মাইনাস এটা করলে যেন 2 ভোল্ট আসে, বুঝছো ব্যাপারটা, এটা মাইনাস এটা করলে যেন 2 ভোল্ট আসে, তাহলে এটা অবশ্যই 4.67 ভোল্ট, এটা আবার 0 ভোল্ট হলে কি হবে, এটাও আমার 0 ভোল্টই হবে, এটা আমার 0 ভোল্টই হবে, বুঝছো ব্যাপারটা, এটা 0 ভোল্ট হলে এটা আমার 0 ভোল্ট হবে। তাহলে এবার আমাকে বলবা এবার এই সি এর 2 প্রান্তের ভোল্টেজ কত, এবার এই সি এর 2 প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ কিন্তু দেখো উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব মানে কত, 4.67 মাইনাস 0 মানে কত 4.67। এখন তুমি কি করতে পারবা, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ইউজ করবা, সি এর জায়গায় 10 মাইক্রোফ্যারাডে মানে ফ্যারাডেতে কনভার্ট করবা, আর ভি এর জায়গায় এখন হবে হচ্ছে 4.67, বাকিটুকু পারবা না, বাকিটুকু যদি এখানে একটা ব্যাটারি লাগাই দেয় তখন কি হবে, এখানে একটা ব্যাটারি লাগাই দিলে তখন হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেশন করব, যদি এখানে একটা ব্যাটারি লাগাই দেয় তখন কিভাবে ক্যালকুলেশন করব, এইভাবে ক্যালকুলেশন করব, বুঝছো। পাশে ওই ধারক দিয়ে দিবে না, এত কঠিন দিবে না তোমাদের, এইটুকু জাস্ট দেখো, এইটুকু যে আগে ব্যাটারি ছিল না এখন একটা ব্যাটারি এখানে লাগাই দিল, তখন কি করব, তখন হচ্ছে জাস্ট এইটুকুর বিভব পার্থক্য দেখবো, দেন হচ্ছে
এই ধারকের দুই বিন্দুর বিভব পার্থক্য কত 4.67, যার ফলে আমি এই ধারকের u ইজ ইকুয়াল টু হাফ cb স্কয়ার, তাহলে হাফ c কত, c হচ্ছে আমার 10 ইন্টু 10⁻⁻6 আর v কত, v হচ্ছে 4.67 এর স্কয়ার। ওকে, এখান থেকে আমরা ধারকের সঞ্চিত শক্তি বের করতে পারবো। বলো এইটুকু বুঝতে পারছি কিনা বলো? না না না, ওটা লাগবে না, ওটা আমার লাগবে না, বুঝছো? ওটা আমার দরকার নেই, ঠিক আছে, ওটা আমার দরকার নেই। না তুলে ধরো এত এভাবে চিন্তা করার দরকার নেই, এটা একটু টাফ লেভেলের, ওটা বাদ। জাস্ট এটা দেখো, দুইটা থাকলে কি হবে, এটা আমাদের আসবে না, কখনো আসে নাই, তো জাস্ট একটা থাকলে কি হবে, এই একটার পাশে যদি ব্যাটারি থাকে তাহলে কি হবে, এটা আমরা এখন দেখালাম। এটুকু বুঝতে পারছি? ওকে, এই লাইন দিয়ে কারেন্ট যাবে না, এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা হচ্ছে কথা। এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না, আই ফ্লো করবে না, ঠিক আছে? এটার ব্যাখ্যা বড় হলে জানবা, যতই ব্যাটারি থাকুক যা থাকুক না কেন এই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে ধারক আছে তাই, এখানে ধারক সি আছে তাই, ধারক যেখানে থাকবে ওই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো যাই হোক, এইটুকু আমরা বুঝলাম। তো এবার এখান থেকে আরেকটু সামনে আগাই, আরেকটু বুঝছো এটা? আচ্ছা, তো এবার আমরা আরও কিছু জিনিসপাতি করি, তো ওয়েট করো, আরও কিছু জিনিসপাতি করি আমরা। দেখো আরও অনেকভাবে করা যায়, এটা আরও অনেকভাবে করা যায়। তো আরেকটা ম্যাথ, এটা আমাদের বুয়েটে আসছিল, এটা বুয়েট 2019 সালে আসছিল, 19 সালে। তো দেখো সার্কিটটা আমরা ড্র করি। তো এই হচ্ছে আমাদের একটা সার্কিট, ব্যাটারি, এখানে হচ্ছে আমাদের একটা রোধ। ওকে, আগেরটা ভালো করে বুঝতে পারছো না? আগেরটা ভালো করে বলো তো একটু। ওই ডাবল ইয়ে দিবে না, বুঝছো? ডাবল ইয়ে একটাই দিবে, সবসময় একটাই দিবে। আমি একটু মানে আবেগে বেশি কঠিন করতে চেয়েছিলাম, এটা কঠিন আসবে না। এই টপিকটাই তো তোমাদের নাই। এই যেমন দেখো, এটাও আমাদের বইটা, এটা আমাদের একটাই ধারক, একটা লাইনে একটাই ধারক দিবে, এর চেয়ে টাফ দিবে না আসলে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো সব একই রকমই, আমি এই টাইপটা করাই রাখলাম যাতে পরীক্ষায় আসে তোমরা যাতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কথা। পারতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু কেউ করায় না, খুব একটা দু একজন ছাড়া। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, এখান থেকে আমরা হচ্ছে গেল, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমাদের এটা বুয়েটের একটা সার্কিট। ওকে, এটা অনেকে পরিচিত, অবশ্যই আমার যারা কোশ্চেন ব্যাংক দেখো তাদের হয়তো এটা পরিচিত। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, নিচেও আমাদের আছে, বাহ কি দারুণ, কি দারুণ ব্যাপার। ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এটা হচ্ছে আমাদের 3 ওহম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4 ওহম। চিন্তা করো আমরা ইঞ্জিনিয়াররা কত কষ্ট করি, আমাদের জীবন কত কষ্টের, দেখছো কী সব করতে হয় আমাদের। এটা হচ্ছে 3 ওহম। ডাক্তারদের, আমরা খালি ডাক্তারদের পরিশ্রম দেখি, জাস্ট কিডিং, অবশ্যই ডাক্তাররাও অনেক পরিশ্রম করে, বাট আমরা কিন্তু ইঞ্জিনিয়ারদের পরিশ্রম দেখি না। এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3 ওহম, এটা আমাদের 3 ওহম, হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তো সব দেওয়া আছে। তো আমাদের বলা আছে এই লাইন দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই লাইন দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই লাইন দিয়ে। তারপর হচ্ছে এই লাইন দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এই লাইন দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ভালো কথা। তারপরে বলা আছে এই লাইন দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ উপর দিকে ফ্লো, এগুলো কোশ্চেন দেওয়া আছে, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ উপর দিকে ফ্লো করতেছে। তারপর বলা আছে এই লাইন দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ ফ্লো করতেছে, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ ফ্লো করতেছে, রাইট? তো এইগুলো আমাদের দেওয়া আছে 2, 1, হ্যাঁ এগুলো আমাদের দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের দেওয়া আছে। তো আমরা এবার বের করব, এবার আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এটা ধারক, এই ধারকটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে। তো আমাদের প্রশ্ন একটাই যে ধারকে সঞ্চিত শক্তি কত হবে, ধারকে সঞ্চিত শক্তি কত হবে, ধারকে সঞ্চিত শক্তি কত হবে। যা করাচ্ছি ভাই তাই করো, এর বাইরে কিছু আসবে না, করানোর বাইরে কিছু আসবে না,
যা করাচ্ছি মন দিয়ে করবা। C1 C2 আসবে না বললাম তো রোহন ঘোষ, একবার মানে কতবার বললে তুমি এটা বিশ্বাস করবা? অ্যাডমিশনও আসবে না C1 C2। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? একটাই আসবে, একটাই লাইনে একটাই থাকবে, ঠিক আছে? ডাবল এখানে আবার দিবে না একটা। আর কতবার বললে বিশ্বাস করবো জানি না। এনিওয়ে, তো এবার সেটা হচ্ছে যে আমাদের এই ধারকে সঞ্চিত শক্তি আমরা বের করবো। তাহলে দেখো, খেয়াল করে দেখো একটু মন দিয়ে। তো আমরা এটা খুবই বিদঘুত এবং খুবই অদ্ভুত একটা সার্কিট, প্রথম দেখায় পারার কথা না কারোরই, কিন্তু একটু চিন্তা করবা, একটু মন দিয়ে চিন্তা করবা, তাহলে তুমি বুঝতে পারবা। একদম মন দিয়ে চিন্তা করলেই তুমি এটা বুঝতে পারবা। তো একটু দেখবা, একটু, সেটা হচ্ছে যে আমাদের এখানে আচ্ছা, তো আমাদের কিন্তু এই লাইনটাই দেখো, খেয়াল করে দেখবা, এই লাইনটাই আমি একটু এভাবে করে ডট দিয়ে বুঝাই। এই লাইনটাই কিন্তু ধারক আছে, যে এই লাইনটার মধ্যে এইটুকু লাইনে হচ্ছে ধারক যুক্ত, ধারক বা ক্যাপাসিটর আছে। তো যেই লাইনে ক্যাপাসিটর থাকে ওই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হয় না, মানে I ইজ ইকুয়াল টু কত, 0। এই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হবে না, I ইজ ইকুয়াল টু 0। এই লাইনের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এবার আমাকে একটু বলবা, এবার আমাকে একটু বলবা, মন দিয়ে শুনবা, একদম মন দিয়ে। এই একটা রাস্তা, হ্যাঁ, খুব মন দিয়ে শুনবা, খুব মন দিয়ে। এই একটা রাস্তা, ঠিক আছে? এটা রাস্তা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আরেকটা রাস্তা, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের আরেকটা রাস্তা, ঠিক আছে? এটা আমাদের একটা রাস্তা, আর এটা হচ্ছে আমাদের একটা রাস্তা। দেখো, 4টা রাস্তা, চৌরাস্তা, ঠিক আছে? তো একটু খেয়াল করবা, একটু মন দিয়ে শুনবা, মন দিয়ে। আম্মু একটু কালো কালি দিবা, একটা কালো কালি, মন দিয়ে শুনবা, একদম মন দিয়ে। তো মনে করো এখান দিয়ে 1 কেজি পানি ঢুকতেছে, 1 কেজি পানি, এখান দিয়ে 1 কেজি পানি প্রবেশ করতেছে। তারপরে মনে করো এখান দিয়ে 2 কেজি পানি হচ্ছে, খেয়াল করবা, 2 কেজি পানি হচ্ছে এখান দিয়ে বের হচ্ছে, আউটসাইড দিয়ে, রাইট? দেখো 1 কেজি পানি আসতেছে, তাহলে এটা আমাকে বলো তো, এখান দিয়ে কিছুই আসতেছেও না, যাচ্ছেও না, এই পথে কোনো কিছুই নাই, এই পথে কিছুই নাই, এই পথে। তা আমাকে একটু বলবা, এখান দিয়ে যদি 1 কেজি পানি আসে, 1 কেজি পানি, খেয়াল করবা, এখান দিয়ে যদি 1 কেজি পানি আসে, এই 1 কেজি পানি আর এই 1 কেজি পানি মিলেমিশে এখানে কি 2 কেজি পানি হয়ে বের হবে না? কমন সেন্স। এই 1 কেজি পানি আর এই 1 কেজি পানি, এই 1 আর 1 2 কেজি পানি মিলেমিশে এখানে কি 2 কেজি হয়ে বের হবে না? এই লাইনটা কি বুঝছো? এই লাইনটা কি বুঝছো কিনা বলো? এই লাইনটা, এই রাস্তা তো বন্ধ, উপরের রাস্তা বন্ধ, উপরের রাস্তা দিয়ে কিছু আসতেছেও না, এখানে কিছুই ছিল না, মানে এই জায়গাটা কিছু ছিল না। জাস্ট বলতেছি যে এখান দিয়ে 2 কেজি পানি বের হচ্ছে, তাহলে নিশ্চয়ই 1 কেজি পানি এখান দিয়ে আসতেছে, আর এখান দিয়ে বাদ বাকি 1 কেজি পানি আসতেছে। এই 1 কেজি আর 1 কেজি পানি মিশে 2 কেজি পানি হয়ে বের হচ্ছে। তাহলে খেয়াল করবে, এখানেও সেম কাজ। 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে আসতেছে, 1 অ্যাম্পিয়ার, এই যে এই বরাবর, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার বের হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখান দিয়ে 1 অ্যাম্পিয়ারই আসতেছে। কারণ 1 অ্যাম্পিয়ার আর এই 1 অ্যাম্পিয়ার, এই 1 আর 1 মিলেমিশে একাকার হয়ে 2 অ্যাম্পিয়ার হয়ে এখান দিয়ে বের হচ্ছে। বুঝছো ব্যাপারটা? এই 1 কেজি পানি আর 1 কেজি পানি, দুইটা 1 কেজি পানি মিলেমিশে এখানে তোমার হচ্ছে 2 কেজি পানি হয়ে বের হচ্ছে। দুইটা 1 কেজি পানি, দুইটা 1 কেজি পানি মিলেমিশে এখানে 2 কেজি পানি হয়ে বের হচ্ছে। তো তার মানে এখানে তড়িৎ প্রবাহ কিন্তু 1 অ্যাম্পিয়ার। এই জায়গাটায় তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার বলো তো? 1 অ্যাম্পিয়ার। এইটুকু আশা করি বুঝলাম, এইটুকু, ঠিক আছে? এইটুকু আশা করি আমরা বুঝলাম, এইটুকু, হ্যাঁ। আচ্ছা, তো এবার এখান থেকে এইটুকু বুঝতে পারছি কিনা বলতো? এইটুকু বুঝছি কিনা? এইটুকু বুঝছি তো না? এইটুকু, আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তো এবার আরেকটা ব্যাপার আমরা ফলো করি, আবার একটা কমন সেন্সের ব্যাপার আমরা ইউজ করি। এটা জাস্ট কমন সেন্স থাকলে আমরা এখানে এই প্রশ্নটা পারবো। কিছু প্রশ্ন পারার জন্য তোমার অনেক জ্ঞানী হওয়া লাগে না, একটু কমন সেন্স থাকলেই পারা যায়, ঠিক আছে? দেখো মন দিয়ে, আবারও চৌরাস্তা। তো খেয়াল করবা, এই রাস্তা দিয়ে হচ্ছে মনে করো 2 কেজি পানি, এই যে এইভাবে যাচ্ছে 2 কেজি পানি। উপরের রাস্তা দিয়ে মনে করো 3 কেজি পানি আসতেছে, 3 কেজি পানি হচ্ছে আসতেছে, এই যে উপর দিয়ে নিচে 3 কেজি পানি আসতেছে, উপর দিয়ে নিচে 3 কেজি পানি আসতেছে, 3 কেজি পানি।
এই রাস্তা বন্ধ, এই রাস্তায় যাওয়াই যাবে না, এই রাস্তা থাকলেও এই রাস্তায় যাওয়াই যাবে না, এই রাস্তা বন্ধ। তাহলে খেয়াল করবা 2 কেজি পানি 3 কেজি পানি, এই জায়গায় কত কেজি পানি হয়ে গেছে দুটা মিলেমিশে? এই জায়গায় দেখো 2 কেজি পানি 3 কেজি পানি মিলেমিশে কত কেজি পানি হয়ে গেছে? 5 কেজি পানি। এই 5 কেজি পানি কই যাবে? যাওয়ার জন্য রাস্তা লাগবে তো, না রাস্তা লাগবে তো, সে তো নিচ দিয়ে যেতে পারবে না, ক্রস রাস্তা। তাহলে এই 5 কেজি পানি কোন দিক দিয়ে যাবে? এই 5 কেজি পানি এই ডান দিক দিয়ে যাবে। তাহলে খেয়াল করবা 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, 3 কেজি 2 কেজি। দেখো তো 5 কেজি পানি কোন দিক দিয়ে যাবে বলো তো? এই দিক দিয়ে কিন্তু আমার এই 5 কেজি পানি বা 5 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। বলো এটুকু বুঝতে পারছি কিনা? বলো এটুকু বুঝতে পারছি কিনা? মজা না অনেক? ব্যাপারটা অনেক মজা না? এই জায়গাতে যেতে পারবে না, রাস্তা বন্ধ, কারণ এখানে ধারক আছে। ঠিক আছে, একদম কমন সেন্স থেকে বুঝলাম, আর কিছুই না, একদম কমন সেন্স। কোনো ফিজিক্স টিজিক্স জানা লাগে না এটার জন্য। শেষ, আমাদের কাজ শেষ, একদমই কাজ শেষ। এখন আর কোনো ঝামেলা নেই আমাদের, এখন একদমই পুরোপুরি কাজ শেষ, বুঝছো? এখন আমাদের পুরোপুরি কাজ শেষ। এখন একটা লুপ নিয়ে আমরা কাজ করি, একটা লুপ নিয়ে আমরা কাজ করি। আমার টার্গেট হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ বের করা, তাহলে তো আমরা ধারকের বের করতে পারবো, বুঝছো? তো একটু খেয়াল করবো, আমরা এইটুকু একটু আঁকি। হ্যাঁ, মানে এইটুকু যে আবদ্ধ পথ, এটা তো আবদ্ধ পথ নেই, পাশে তো ফাঁকা, তো এইটা নিয়ে কাজ করে কোনো লাভ নেই, মানে কাজ করলে বিপদে পড়বো। এখানেও ফাঁকা, কাজ করে বিপদে পড়বো। একটা বক্স কোন জায়গায় আছে? একটা বক্স, এই যে একটা বক্স তুমি দেখতে পাচ্ছ, এই বক্স নিয়ে কাজ করলে সুবিধা পাওয়া যায়, একটু সুবিধা পাওয়া যায়। তাহলে বক্সটা একটু রিড্র করি, সার্কিটটা একটু রিড্র করি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। তাহলে এই হচ্ছে একটা বক্স, আমরা এই বক্সটা একটু ড্র করি। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যে কেন আমরা এটা নিয়ে কাজ করলাম, কেন আমরা এইগুলা কেন নিলাম না, কারণ এগুলো নিয়ে কেমনে, বক্স নাই, আবদ্ধ পথ নাই, লুপ নাই, বিপদ হবে আমাদের, বিপদ হবে এগুলো নিয়ে কাজ করলে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমাদের এখানে একটা ইয়ে আছে, এখানে দেখো এখানে একটা ধারক আছে, এই নিবে এটা আমরা এই ধারক মোটামুটি ডট করে আঁকি। এখানে একটা ধারক আছে, বুঝছো? এই জায়গাটা ধারক আছে। তো এবার একটু খেয়াল করবা, তো এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এই 1 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, কারণ সিরিজে আছে, যেহেতু সিরিজে বিদ্যুৎ প্রবাহ সেম হয়। মানে এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই 5 ওহমের মধ্যে যেমন গেল, এই 1 ওহমের মধ্য দিয়ে কিন্তু এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, বুঝছো? আবার এই 3 ওহমের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। তো আমি এইটাই আঁকছি, এই আবদ্ধ পথটা আমরা আঁকছি, খুব মন দিয়ে শুনবা। এটা হচ্ছে আমার 1 ওহম, হ্যাঁ, এটা হচ্ছে আমার 3 ওহম, এটা আমার 3 ওহম, ঠিক আছে, এটা আমার 5 ওহম। ঠিক আছে, আবারও বলি, এটা সবার বোধগম্য হওয়ার মতন টপিক না, যাদের বেসিক মিনিমাম আছে তারা এগুলো বুঝবে, বুঝছো? মিনিমাম যাদের বেসিক আছে, যারা পরিশ্রম করতে পারে, দুইটা। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা এই লুপটা নিয়ে কাজ করতেছি। তো এটা আমরা আঁকলাম। হ্যাঁ, আমার টার্গেট কি? আমার টার্গেট এই ধারকের সঞ্চিত শক্তি বের করা। এই যে ধারকটা আলাদা আঁকি, এই যে ধারকটা, এই ধারকের সঞ্চিত শক্তি বের করা, এটা আমার টার্গেট। এই ধারকের সঞ্চিত শক্তি বের করা, এটা আমার কি বলতো? টার্গেট। তাহলে এটা যদি আমার টার্গেট হয়, এই ধারকের সঞ্চিত শক্তি বের করা, তাহলে অবশ্যই আগে এই ধারকের 2 প্রান্তের বিভব পার্থক্য বের করা লাগবে। এই ধারকের 2 প্রান্তের কি বের করা লাগবে? ভোল্টেজ বা বিভব পার্থক্য বের করা লাগবে। ব্যাপারটা বুঝছো তো? তাহলে এই মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই 2 প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য মাপা লাগবে বা বের করা লাগবে। তাহলে আমি একটা কাজ করতে পারি না, যেহেতু এই 2 প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ যেহেতু মাপতে হবে, তাহলে এই 2 প্রান্তে আমি একটা যন্ত্র লাগাই দেই, এই 2 প্রান্তে আমি একটা যন্ত্র লাগাই দেই। এই বিন্দু আর এই বিন্দু, এই 2 বিন্দুর ভোল্টেজ আমার লাগবে। ভোল্টেজ জানলে হাফ সিবি স্কোয়ার দিয়ে আমরা ইউ বের করতে পারবো। তাহলে এই 2টা বিন্দুর ভোল্টেজ লাগবে। তাহলে এটা কাজ করে, একটা যন্ত্র লাগাই দিই, যন্ত্র, যে যন্ত্রের নাম কি বলতো? ভোল্ট মিটার। তাহলে একটা ভোল্ট মিটার লাগাই দিই। তাহলে এই ভোল্ট মিটার যে রিডিং দিবে, সেই রিডিং অনুযায়ী আমি এই 2 পয়েন্টের কি বের করতে পারবো? বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারবো। এই যে আমরা একটা ভোল্ট মিটার এখানে লাগাই দিলাম, এই হচ্ছে আমরা ভোল্ট মিটার। এটুকু বুঝছি কিনা বলতো? পানি দাও, ঠান্ডা পানি। তো এই যে ভোল্ট মিটার লাগাই দিলাম কেন? কোন স্বার্থে? এই 2 বিন্দুর বিভব পার্থক্য বা ভোল্টেজ মাপার জন্য। কারণ এই 2 বিন্দুর মাঝখানে, এই যে এই 2 বিন্দুর মাঝখানে আমার আছে, ধারকটা আছে। তাহলে এই 2 পয়েন্টের বিভব পার্থক্য বা ভোল্টেজ জানা লাগবে। তাই জন্য এই 2 বিন্দুতে বিভব মানে ভোল্টেজ লাগাই দিই, তাই না ব্যাপারটা? এই লাইনে কিন্তু কোনো কারেন্ট যায় না, এই লাইনে।
আচ্ছা, তো এখন কারেন্ট কিন্তু দেওয়া আছে, কারেন্ট এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, 5 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, এই যে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া এরা কি তিনজন সিরিজে আছে? না, সিরিজে নাই, এখানে কিন্তু সার্কিট আরো আছে, সার্কিট আমি আঁকি নাই। 4 ওহম আছে, এই 3 ওহমের মধ্যে কিন্তু 5 অ্যাম্পিয়ার জানে 1 অ্যাম্পিয়ার গেছে, 3 ওহমের মধ্যে কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, বুঝছো? এইগুলো কিন্তু সিরিজে নাই প্রত্যেকে। হ্যাঁ, এরা দুজন সিরিজে আছে কারণ 5 বাট এই 3 কিন্তু সিরিজে নাই। দেখে মনে হচ্ছে সিরিজে, বাট আমি তো আসলে পুরো সার্কিট আঁকি নাই, এইটুকু পোর্শন আঁকছি আমি, তো এইটুকু আর কি আঁকি নাই। এখানে কিন্তু আরো কাহিনী আছে, এর কিন্তু আরো কাহিনী আছে, এই যে 4 ওহম কিন্তু আছে, 4 ওহম কিন্তু আছে, তাহলে অবশ্যই সিরিজে না। 3 আর 1, ঠিক আছে। এইটুকু না বুঝলে এই পর্যন্ত আসার দরকার নেই, ঠিক আছে। এইটুকু না বুঝলে আগের ক্লাস দেখো, আগের ক্লাস, ঠিক আছে, একাডেমিক ক্লাস দরকার হলে দেখো, এটুকু যদি না বুঝো। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখন আমরা কি করব, এখানে আমরা কার্শফের ভোল্টেজের ল আমরা অ্যাপ্লাই করব। এই জায়গায় আমরা কার্শফের ভোল্টেজের ল আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কিন্তু আমার লুপ কারেন্ট ধরার দরকার নেই, কারণ আমাদের এখানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তা আমরা জানি, জাস্ট একটা লুপের ডিরেকশন ধরবো। তো এর আগে এই যে ভোল্টমিটারের কি প্লাস মাইনাস থাকবে না? তো আমি আন্দাজে ধরলাম, আন্দাজে এটা ধরলাম আমি ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত, এটা ধরলাম ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত, আন্দাজে। তুমি যদি উপরেরটা মাইনাস ধরো নিচেটা প্লাস ধরো কোনো সমস্যা নেই, তুমি যদি উপরেরটা মাইনাস ধরো নিচেটা প্লাস ধরো কোনো সমস্যা নেই, আমি আন্দাজে ধরলাম উপরেরটা প্লাস নিচেটা মাইনাস, কোনো সমস্যা নেই। আবারও বলতেছি ভাই, মানে প্রশ্ন করো না ইনবক্সে, এখানে প্লাস দিয়েছে এখানে মাইনাস কেন ভাই, আমার ইচ্ছা, আন্দাজে দিছি। ভোল্টমিটারে তো মানে বিভব পার্থক্যের প্লাস মাইনাস থাকে না, ওই জন্য। তুমি যদি এখানে মাইনাস দাও এখানে প্লাস দাও তাহলেও অ্যান্সার হবে, সমস্যা নেই। আচ্ছা, তো এবার কি করবো, এবার আমার কাজ হচ্ছে যে লুপ ঘুরানো, লুপ। তাহলে এবার আমরা লুপটা ঘুরাই, এই হচ্ছে লুপ। কিন্তু লুপের কারেন্টের মান আমি দিব না, কারণ লুপের কারেন্টের মান দিয়ে লাভ নেই, কারণ আমাদের সার্কিটে তো প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট আমি জানি, কি বের করবো আর। তো এই হচ্ছে আমার 5 ওহম, এই হচ্ছে আমার 5 ওহম, এই যে আমার 5 ওহম, এই যে আমার 5 ওহম। তো এই 5 ওহম মানে এই যে আমি একটা লুপ ঘোরালাম, এইভাবে হচ্ছে আমি কেভিএল, এই লুপে আমি কি করব, এই লুপে আমি কেভিএল বা কারশফের ভোল্টেজের ল আমি অ্যাপ্লাই করব এই লুপের মধ্যে, বুঝছো? এইভাবে এভাবে করে। তাহলে খেয়াল করবা ভোল্টেজের ল মানে ভোল্টেজের সমষ্টি ইকুয়াল টু 0। 5 ওহমের ভোল্টেজ কত হবে? ভি ভোল্টেজ, রোধ আর তড়িৎ প্রবাহ গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। রোধ কত? 5 ওহম, তড়িৎ প্রবাহ কত? 5। এই দেখো 5 ওহমের ভোল্টেজ কত হবে, এইটা ভোল্টেজ। 1 ওহমের ভোল্টেজ কত হবে? 1 ওহমের ভোল্টেজ, 1 ওহম এর ভোল্টেজ কত হবে? রোধ ইনটু কি তড়িৎ প্রবাহ, রাইট। 3 ওহমের ভোল্টেজ কত হবে? 3 ওহমের ভোল্টেজ কত হবে? রোধ হচ্ছে 3 ওহম, 3 ওহমের তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 1, তাহলে রোধ ইনটু তড়িৎ প্রবাহ। তারপরে খেয়াল করবা এই লুপটা ব্যাটারি বা যে ভোল্টমিটারের কোন প্রান্ত দিয়ে ঢুকতেছে? মাইনাস প্রান্ত দিয়ে কিন্তু প্রবেশ করতেছে। এই লুপটা মাইনাস প্রান্ত দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হচ্ছে। এই লুপটা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে? মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, তাই মাইনাসটা আমরা নিব। এই যে মাইনাস নিয়ে কি করব, এই ভোল্টমিটারের পার্ট ভি বসাই দেবো। এই ভোল্ট ইকুয়াল টু কত? 0। কারশফের ল, এটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করলাম, কারশফের ভোল্টেজ ল। তাহলে এখান থেকে আমরা ভি বের করব, 5 5 এ 25 প্লাস 5 1 এ 5 প্লাস 3 মাইনাস ভি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পাবো 33। তাহলে এই হচ্ছে আমার 33 ভোল্ট। ভি ইজ ইকুয়াল টু 33 ভোল্ট আমরা পেলাম। আমাদের অঙ্ক প্রায় শেষ, আমাদের অঙ্ক ভি ইজ ইকুয়াল টু 33 ভোল্ট। এখন তুমি ভি মানে হচ্ছে এই ভোল্ট মিটারের পার্ট তুমি পেয়ে গেল, বিভব পার্থক্য তুমি পেয়ে গেলা 33 ভোল্ট। সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, সি কত? 4 মাইক্রোফ্যারাডে। এখান থেকে এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি ইউ তুমি বের করতে পারবা। অতএব ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। এখান থেকে হচ্ছে হাফ ইন্টু সি কত? সি হচ্ছে আমার 4 মাইক্রোফ্যারাডে, মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রোফ্যারাডে ইন্টু ভি স্কোয়ার। ভি মানে কত? 33 ভোল্ট। ভি হচ্ছে আমার 33 ভোল্টের কি বলতো? স্কোয়ার। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এইখান থেকে আমরা ইউটা বের করতে পারবো। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত আসবে? দেখো এই পুরো মানটা কত আসে এটা আমাকে দেখাবা, পুরো মানটা কত আসে এটা আমাকে বলবা, ইউ বের করতে পারবা। তো এখান থেকে আমাদের ধারকের সঞ্চিত শক্তি বের করতে বললে এইভাবে বের করবা। সঞ্চিত শক্তি যদি আমাদের বের করতে বলে, অনেক সময় এটাও বের করতে বলতে পারে যে এই ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ সঞ্চয় আছে, মানে চার্জের পরিমাণ যদি বের করতে বলতে পারে, চার্জের পরিমাণ। তো অনেক সময় এই ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ আছে তা তোমাকে বের করতে বলতে পারে। চার্জের পরিমাণ মানে কিউ বের করতে বলবে, কিউ। তো আমি ধরলাম এই ধারকের মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে, তো ফর্মুলা কিউ সমান হচ্ছে সিভি, মানে ভোল্টেজ বের করা লাগবেই। এখান থেকে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সি মানে ধারক কত? 4 তো মাইক্রোফ্যারাডে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করে ফ্যারাডে কনভার্ট হবে ইনটু 33। এখান থেকে চার্জের ভ্যালু হচ্ছে এত কুলম আমরা পাবো, সি এত কুলম, আর ইউ এর ভ্যালু এত জুল, সামথিং জুল আমরা পাবো, জুল। তো এটুকু বুঝছি কিনা বলো, এটুকু বুঝছি কিনা? 100% বুঝতে পারছি কিনা?
100% বুঝতে পারছি কিনা বলবা। টপিকসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, দেখি করাচ্ছি, ঠিক আছে, নাহলে করাতাম না। লেখাই যাচ্ছে যেগুলো কোথায় কোথায় আসছে, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে আসে, তো এরকমভাবেই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তোমাদের কিন্তু কম্পিটিশন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কম্পিটিশন। কেন অনেক বেশি প্রায় তো আসো, অনেকে আসো। কেন কম্পিটিশন অনেক বেশি? কারণ এখন কিন্তু আমাদের এই কোয়ালিটি কন্টেন্ট, আমি নিজের প্রশংসা করতেছি না, এরকম আরও অনেক টিচার আছে আমার মতন, ঠিক আছে। তো এই কোয়ালিটি কন্টেন্ট কিন্তু সারা বাংলাদেশে পৌঁছায় যাচ্ছে। আগে ভালো ভালো টিচাররা শুধুমাত্র ঢাকামুখী ছিল, মানে ঢাকাতে ভালো ভালো টিচার পাওয়া যেত। তো এই জন্য ঢাকার ছেলেরা তুলনামূলক ভালোই করতো। হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডে ঢাকার ছেলে পেলে কম থাকে, গ্রামের ছেলে পেলে বেশি থাকে। তোমাদের হয়তো মনে হতে পারে যে হয়তো গ্রামে অনেক মেধাবী ছাত্র, ঠিক আছে, অবশ্যই আছে, মানে গ্রামের ছেলেরা অনেক ভালো করতেছে এমন কিন্তু না। ঢাকার ছেলেরাই কিন্তু সবচেয়ে বেশি ভালো করে, বুঝছো, সবচেয়ে বেশি সবসময় বেশি ভালো করে। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো হয় না গ্রাম, মানে ঢাকার ছেলেরা গ্রাম থেকে বা মফস্বল থেকেই হয়। বাট এখন কিন্তু একদম ওপেন ফিল্ড, সবার জন্য কিন্তু সমান প্রতিযোগিতা। কারণ এখন তোমাদের চেয়েও, মানে তোমরা যে কন্টেন্ট পাচ্ছ, তোমরা যে পড়াশোনা পাচ্ছ, সেম পড়াশোনা কিন্তু গ্রামের একটা বা মফস্বলের কেউ কিন্তু পাচ্ছে। সো বুঝতেই পারতেছো যে কম্পিটিশনটা কোন লেভেলে, এবং নিজের মেধাটা, নিজের চর্চাটা কোন লেভেল নিতে হবে, এবং নিজের ডেডিকেশনটা কোন লেভেলে নিতে হবে। আবারও বলি, বিগত বছরের তুলনায় তোমাদের 21 ব্যাচ যারা আসো, 21 ব্যাচ আরও বেশি কম্পিটিশন হবে 22 ব্যাচে, 21-এর চেয়েও আরও বেশি, ঠিক আছে। কারণ 22 ব্যাচের শুরু থেকেই একদম বেসিক সম্পন্ন সবাই, গ্রাম থেকে শুরু করে শহরের ছেলেরা। এতদিন শুধুমাত্র শহরের নির্দিষ্ট কিছু পোর্শনে, যেমন আমরা যদি বলি আমাদের ঢাকা শহরের কথা, বাসাবো এলাকার চেয়ে হচ্ছে সিদ্ধেশ্বরীতে যারা পড়ে ওরা অনেক ভালো মেধাবী হয় এবং ওদের বেসিক অনেক স্ট্রং হয়। বাট এখন কিন্তু এরকম কোনো ডিভিশনের সুযোগ নাই, এখন কিন্তু সবারই বেসিক ভালো, ঠিক আছে। যে পড়াশোনা করতেছে, যে অনলাইনে পড়তেছে, যে পরিশ্রম করতেছে, তারই বেসিক ভালো। এখন হচ্ছে এরকম। আগে এরকম ছিল, একটা মফস্বলের ছেলে সে পরিশ্রম করতে চায়, সে অনেক বেশি খাটতে চায়, অনেক বেশি হচ্ছে তোমার পড়াশোনা করতে চায়, বাট সে সুযোগ পায় না, সে বাড়ির পাশে ভালো শিক্ষক পায় না, ওই রকম এনভায়রনমেন্ট পায় না। তার হয়তো মনে করো যে টিন ফুটা, তার হয়তো বৃষ্টির পানি পড়ে তার হচ্ছে পড়ার টেবিলের উপরে, সে এইরকম প্রবলেমের মধ্যে দিয়ে থাকে, তারপরে তার ডেডিকেশন অনেক থাকে, কিন্তু সে হয়তো সেই সুযোগটা পায় না। বাট এখন অনলাইন হওয়ার সুবাদে তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। সো চিন্তা করো, তোমাদের 21 বা 22 ব্যাচে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে গ্রামের ছেলেদের সাথে বা মফস্বলের ছেলে মেয়েদের সাথে, মানে সবাই ওপেন ফিল, একদম সমান ভাবে লড়াই। মানে আগে হয়তো জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া খেলা, এখন কিন্তু অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড খেলা হবে, মানে সবাই সমান এখন, ঠিক আছে। তো এটা বুঝতেই পারতেছো পড়াশোনা কতটা বাড়াতে হবে, ঠিক আছে। যেমন আমার গ্রুপেই দেখো, আমার গ্রুপে ম্যাক্সিমামই তো ঢাকার বাইরের ছেলে পেলে। ঢাকার ছেলেমেয়েরা খুব একটা অনলাইনে পড়াশোনা পছন্দ করে না, এটা আমি জানি, এটা আমি আমার নিজের প্র্যাকটিক্যাল প্রুফ। আমি ভাই ঢাকার অফলাইন টিচার। সো ম্যাক্সিমামই কিন্তু ঢাকার বাইরে। তুমি খেয়াল করে দেখবা ম্যাক্সিমাম গ্রুপে 10 মিনিট স্কুলে যে তোমার বর্তমানে যে ক্র্যাশ কোর্স, হ্যাঁ, প্রচার করে দিলাম নিজের প্রাইভেট ব্যাচে, এনিওয়ে। তো এখানে কিন্তু প্রায় তোমার 90% বা প্রায় 80% হচ্ছে ঢাকার বাইরের ছেলে পেলে, প্রায় 80% ঢাকার বাইরে, মাত্র 20% ঢাকার ভিতরে। তো বুঝতেই পারতেছো কতটা বেশি কম্পিটিটিভ হবে, ঠিক আছে, কতটা বেশি। আমারই তো আমি জরিপ চালাইছি, তো আমি হচ্ছে 22 ব্যাচে, ঠিক আছে। ঢাকার বাইরের ছেলেমেয়েরা অনেক সবগুলো যোগ করলে হয়তো ঢাকার ছেলে পেলে সমান হবে। 22 ব্যাচে ঢাকার ছেলে পেলে আসলে খুব, কারণ 22 ব্যাচে আসলে 21 ব্যাচে খুব কম, 21 ব্যাচে খুবই কম, বাট 22 ব্যাচে ঢাকার ছেলে পেলে ভালোই আছে। কারণ 22 ব্যাচটা আসলে এরকম যে ওরা জীবনে কলেজের মুখ তো দেখে নাই, সবই তো অনলাইনে, মানে জোর করে অনলাইনে পড়তেই হবে, কলেজের মুখই তো দেখে নাই। তোমরা তো কলেজের মুখ 1 বছর দেখছো, তো তোমাদের একটু বেশি, ঠিক আছে, তোমাদের মানে সম্মান, মানে কি বলবো, তোমাদের হচ্ছে অনেক ভাব বেশি, যেটাকে বলে একদম সহজ বাংলা ভাষায়। তো এই জন্য 22 ব্যাচে হয়তো ঢাকার ছেলেপেলের বা স্টুডেন্ট বেশি, ঢাকার স্টুডেন্ট। 21 ব্যাচে ঢাকার ছেলেপেলের চেয়ে হচ্ছে, বা ঢাকার স্টুডেন্টের চেয়ে কিন্তু গ্রামের বা মফস্বল স্টুডেন্টের সঙ্গে অনেক বেশি অনলাইনে, ঠিক আছে, এই হচ্ছে কথা। এনিওয়ে, অনেক কথাবার্তা বললাম, ঠিক আছে। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা মুসলাম, হ্যাঁ, আমরা আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করি। এটাও বুয়েট 2019 সালে আসছিল, এটা অনেকের চিনবে, এই টাইপের ম্যাথ আসছিল, এই টাইপের ম্যাথ, ঠিক আছে। ভয় পেও না, হ্যাঁ, সার্কিট দেখলে ভয় পেও না আবার, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন আরেকটা ম্যাথ করাবো। হ্যাঁ, ক্রাশ কোর্সের জন্য ক্লাস করে, আমি জানি রুবাইত রশিদ ক্লাস করে না, তো এগুলো বলার দরকার নেই, ঠিক আছে, কি করে না করে এগুলো আমরা না বলি। বাট আমি জাস্ট বললাম যেটা ফ্যাক্ট, ওটা বললাম ফ্যাক্ট, ঠিক আছে।
আমরা কোনো সমালোচনা করব না কারোর কোনো, ঠিক আছে, বা কারোর কোনো বদনাম করব না, একদমই না, ঠিক আছে। গ্রুপেও কোনো কোর্স বা কারোর কিছুর বদনাম করবা না, হ্যাঁ। আমি এগুলো শিখাই না, ঠিক আছে, আমি এগুলো শিখাই না। আমি জাস্ট বললাম যে ওখানে ঢাকার বাইরের ছেলেপেলেরা অনেক ভর্তি হয়েছে, অনেক, এবং অনলাইন কোর্সগুলোতে দেখা যায় 21 ব্যাচের, বিশেষ করে 22 ব্যাচের কথা আলাদা, ওদের ভাব নাই কোনো, ওদের তো কলেজই নাই, আবার ভাব জীবনে কলেজের চেয়ারে দেখে নেই। বাট তোমাদের অনেক মানে 21 ব্যাচের আবার একটু আছে ভাব বেশি, কারণ যেহেতু তোমরা কলেজ দেখছো, তোমরা অনলাইনে পড়তে চাও না, ক্লাস করতে চাও না, অ্যাটেন্ডেন্সও কম, বুঝছো, এই হচ্ছে কথা। বাট ওরা তো কলেজের চেয়ারও দেখে নেই 22 ব্যাচের। চিন্তা করো, একটা বছর পার হয়ে গেল, ঠিক আছে, পুরোপুরি ওরা কলেজহীনভাবেই ইয়ার ফাইনাল দিচ্ছে, কত কিছু দিচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। ওদের মনে হয় না কলেজ দেখা হবে, আর ওদের মনে হয় না কলেজ না দেখি হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে। তো যাই হোক, এনিওয়ে এই হচ্ছে আমাদের ব্যাপার। এগুলো কিন্তু কঠিন আছে, হ্যাঁ, একটু পড়তে হবে, এবং আমার ব্যাখ্যাগুলো শুনলে তারপর দেন সহজ লাগবে। বারবার যদি তুমি চর্চা করো, চর্চা করলেই সহজ লাগবে, ঠিক আছে। এটা সার্কিট, হ্যাঁ, বুয়েটের, এটাও আমাদের বুয়েটে আসছিল। দেখো সার্কিটটা অনেক পরিচিত লাগবে অনেকের, যারা কোশ্চেন ব্যাংক দেখো তাদের। আচ্ছা ভাই, কোশ্চেন ব্যাংক কি নাই বাসায়? কোশ্চেন ব্যাংক এটা আবার কি ভাই? কোন কোন ব্র্যান্ডের কিনবো? বাটার নাকি কোন ব্র্যান্ডের? প্রাণের না আরএফএল এর নাকি কোন ব্র্যান্ডের কোশ্চেন ব্যাংক কিনবো ভাই বলেন তো একটু দ্রুত? কোন ব্র্যান্ডের কিনবো? বসুন্ধরা কিনবো নাকি অন্য কিছু বলেন? ঠিক আছে, অনেকে মনে মনে এটাই বলতেছে হয়তো, কোশ্চেন ব্যাংক এটা আবার কি ভাই? ব্যাংক কি ব্র্যাক ব্যাংক না ডাচ বাংলা ব্যাংক বলতেছে না এরকম কিছু একটা? দেখ, মজা করলাম ভাই। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এ এবং ডি বিন্দুতে ভোল্ট মিটার লাগালে, এই যে এ এবং ডি বিন্দুতে ভোল্ট মিটার লাগালে ভোল্ট মিটারের রিডিং কত হবে? ভোল্ট মিটারের রিডিং কত হবে, মানে মান কত হবে, এবং এটা কোন কোন পয়েন্টে লাগানো হয়েছে? এ পয়েন্ট থেকে শুরু করে তার দিয়ে যুক্ত করে ডি পয়েন্টের সাথে রিডিং কত হবে? না, দেখে নাও। সুন্দর করে রাখি না, আঁকা হয়েছে কিনা বলো, আঁকা হয়েছে কিনা বলো। এমন টাইপের একটা ম্যাথ আমাদের বুয়েটে আসছিল, বুয়েট মুছে দিই ভাই, ভয় লাগবে নাহলে ভাই, এমনি ভয় দেখান, এমনি প্রশ্ন দেখে ভয় পাচ্ছি, আবার বুয়েট নাম দেখে আরো ভয় পাচ্ছি। বাদ দেন না ভাই, মুছে দেন বুয়েটের নাম, দিয়ে দিলাম, মুছে দিলাম বুয়েটের নাম। দেখছো কত বড় সাহস, স্পর্ধা। এই তো এবার হ্যাঁ, ঠিক হচ্ছে আমাদের সার্কিট, এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে বললাম না, একজন কোশ্চেন লিখে দিছে, এটা কোন বইয়ের কোশ্চেন? এটা কোনো বইয়ের না ভাই, এগুলো হচ্ছে তোমার কোশ্চেন বুয়েটে আসছিল, বুয়েটের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন। ফরহাদ ইসলাম হৃদয়, ঠিক আছে। তোমরা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক কিনবা, উদ্ভাস, ঠিক আছে, দেখছো ব্র্যান্ডিং করে দিলাম, উদ্ভাস, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কিউ ব্যাংক, ঠিক আছে, এই হচ্ছে কথা। তোমাদের জন্য এই ক্লাসগুলো আমি কখনোই পাবলিকলি দিতে পারবো না, সব বলে দিই নাম টাম, এই নেবে। ওকে, তো আশা করি লেখা হয়েছে, শুরু করি আমরা আস্তে আস্তে করে। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে ভোল্ট মিটার রিডিং কত, মানে এর মান কত হবে, এটা আমাদের টার্গেট। ওকে, আমাদের মান তো আমরা দিই নেই, হ্যাঁ মানই দেই নেই। এটা হচ্ছে আমাদের 4 ভোল্ট, 4 ভোল্ট, এটা আমাদের হচ্ছে 1 ওহম, হ্যাঁ সব দিচ্ছি, আশা করি সব দিচ্ছি, ইয়াপ 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 সব দিচ্ছি। ওকে, তো আমরা শুরু করি। তো আমাদের অ্যাকচুয়ালি এটা এই যে তারটা, এই তারটার মিনিং কি তোমার জানতে হবে। এই ভোল্ট মিটারের তো পজিটিভ দাগ আর নেগেটিভ দাগ, তাই না?
এই পজিটিভ প্রান্ত কার সাথে যুক্ত? সবই তো তার ওয়্যার 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 এই প্রান্ত এ বিন্দুর সাথে, আর নেগেটিভ বিন্দু কার সাথে যুক্ত? এই ডি বিন্দুর সাথে। তাহলে অ্যাকচুয়ালি ভোল্ট মিটারের রিডিং কত এটা না বলে কেউ যদি বলতো এ এবং ডি বিন্দুতে বিভব পার্থক্য কত, সেম প্রশ্ন হইতো না? বুঝছো? মানে এ থেকে তার উঠায় ভোল্ট মিটার লাগাই ডিতে আনছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এ এবং ডি বিন্দুর মাঝখানে ভোল্ট মিটার লাগাইছে, মানে কি এ এবং ডি বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে কোশ্চেনটা যদি এইভাবে করতো, মানে অথবা দিয়ে লেখো, কোশ্চেনটা এরকম করেও করতে পারতো, অথবা এ এবং ডি বিন্দুতে বিন্দুর মধ্যবর্তী এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স কত, বিভব পার্থক্য কত, এইরকম কোশ্চেন করতে পারতো, বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স কত। তো আমরা ওইটাই করবো সলভ, যেটা সহজ ওইটাই আমরা করব, ঠিক আছে? মেডিকেলের জন্য মেডিকেলের জন্য তো আসলে ফিজিক্সের কোনো কোশ্চেন ব্যাংক ওরকম দরকার হয় না। মেডিকেলের জন্য ইসাক স্যারের বইটা পড়বা, খালি পড়বা, রিডিং পড়বা, ঠিক আছে? কারশফের লগ কত সালে আবিষ্কার হয় এইসব পড়বা, মানে রিডিং পড়বা বই। তো এনিওয়ে, তাহলে আমি এটা মুছে দিই, তাহলে এটা ভয় লাগবে, এটা মুছে দিই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এ এবং ডি বিন্দুতে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য আমরা বের করতে চাই। এ এবং কই এ বিন্দু আর কই ডি বিন্দু, দেখছো? এই দুই বিন্দুতে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স চাই। তো সার্কিটটা একটু রিড্র করি, একটু সুন্দর করে আঁকি সার্কিটটারে। খেয়াল করবা, এটারে আমরা বাঁকায় আঁকবো। দেখো এমন ছিল, জাস্ট এভাবে আঁকবো, মানে এটারে জাস্ট মাথাটা সোজা ছিল, মাথাটা উল্টো করে দিব, সার্কিটে কোনো চেঞ্জ করবো না। সোজা ছিল মাথাটা, এমনি উল্টো করে দেবো, সার্কিটে কোনো চেঞ্জ করবো না। দেখো কি করি, তো মন দিয়ে দেখবা। তো সার্কিটটা আমরা রিড্র করি, এই পাশে কোনো চেঞ্জ করবো না আমরা। দেখো এই পাশে আমরা এরকমই রাখি, এই পাশে, তাহলে আমাদের মানে অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে? যে এই প্রসেসটা আমরা করব, মানে যেভাবে আমরা আঁকবো সার্কিটটা, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে? অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, এই হচ্ছে আমাদের, দেখো এটা আমাদের 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্ট, এটা আমাদের 2 ওহম, এই যে 2 ওহম, এই যে আমাদের 3 ওহম, বুঝছো? খেয়াল করবা, এই যে এই টার্মটা আমি উল্টায় দিব না, খেয়াল করবা, সি বিন্দু নিচে চলে যাবে, ডি বিন্দু উপর চলে যাবে। হ্যাঁ দেখো, মানে একদম মাথা উল্টায় দিব, সি বিন্দু নিচে চলে যাবে আর ডি বিন্দু উপর চলে যাবে, ডি বিন্দুর সাথে 20 ভোল্টের ব্যাটারি যুক্ত, এই যে রাইট। আর সি আর ডি এর মাঝখানে 4 ওহম আছে, হ্যাপি। সি বিন্দু আবার এই যে 1 ওহম বা 4 ভোল্টের সাথে যুক্ত, তাহলে সি বিন্দু আবার 1 ওহম এবং 4 ভোল্টের সাথে যুক্ত। দেখো তো এইভাবে আঁকা যায় কিনা, দেখো ছোট বাচ্চারা একটু দেখো তো এইভাবে আঁকা যায় কিনা। এই যে 1 ওহম এবং 4 ভোল্টের সাথে যুক্ত সি বিন্দু, দেখো তো এইভাবে আঁকা যায়? এই সার্কিটটা রিড্র করে কি এভাবে আঁকা যায়? বলো তো ভাইয়ারা, একটু ছোট করে বলো, এভাবে আঁকা যায় কিনা বলো? এভাবে, এই যে এ বিন্দু বি বিন্দু, মাঝখানে 3 ওহম, দেখো খেয়াল করবা, এটা তো ফিক্সড রাখছি। সি বিন্দুর সাথে কে যুক্ত? সি বিন্দুর সাথে হচ্ছে 1 ওহম আছে, ব্যাটারি আছে। দেখো এখানেও কিন্তু সি বিন্দুর সাথে 1 ওহম আছে, ব্যাটারি আছে। আবার ডি এর সাথে 20 ভোল্টের ব্যাটারি, এই যে ডি এর সাথে হচ্ছে দিয়ে দিলাম 20 ভোল্টের ব্যাটারি দিয়ে দিলাম। আচ্ছা, আবার এর সাথে আবার 6 ওহম আছে এই পাশে, এই যে 6 ওহম আমরা এখানে রাখলাম। তাহলে সার্কিটটা দেখতে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে, এই হচ্ছে আমাদের কথা সার্কিটটা। ভাই আপনি কেমনে বুঝলেন? আমি ভাই অনেক মানে এইগুলো করতে পাগল হয়ে গেছি, তো এই জন্য আমি এগুলো বুঝলাম, তুমিও বুঝবা, এই যে শিখাই দিলাম তুমিও বুঝবা, বুঝছো? সার্কিটটা রিড্র করলাম, মানে এখান থেকে সার্কিটটা এভাবে আঁকা যায়, এভাবেও আঁকা যায়, রিড্র করলাম, সার্কিটের রিড্রটা বুঝছি। রেটিনা বা জয়কলি এগুলো ভালো, যাই হোক। তো এই হচ্ছে আমাদের কথা, এগুলো আমরা বুঝছি, এটা আমরা বুঝছি, সার্কিটের রিড্রটা বুঝছি তো না? আচ্ছা, রিড্র। তো এবার এই অঙ্ক সহজে কেউ মানে পারবে না আসলে। তো এবার কি করতে মন চাচ্ছে, মানে এখান থেকে তো বুঝলাম সার্কিট একটু সহজ করলাম, কারণ আমি এ এবং ডি বিন্দুর বিভব পার্থক্য বের করতে চাই, তাই আমি পাশাপাশি রাখলাম। আচ্ছা, কেন আমি ভাই এমন করলাম? কারণ আমি এ এবং ডি বিন্দুর বিভব পার্থক্য বের করতে চাই, তাই আমি এ এবং ডি বিন্দুকে সাইডে রাখলাম। তোমাকে আমি ভালোবাসি, তাই তুমি আমার পাশে থাকো। যেহেতু আমি এ এবং ডি বিন্দুর বিভব পার্থক্য বের করতে চাই, তোমাকে আমি ভালোবাসি, তাই তুমি আমার পাশে থাকো। এই যে এ এবং ডি বিন্দু, কত মজা না জিনিসটা? আচ্ছা, এই জন্য আমি এভাবে আঁকছি। এখন কি করতে মন চাচ্ছে বলো,
এখানে আবদ্ধ পথে কেভিএল অ্যাপ্লাই করতে মন চাচ্ছে না? আবদ্ধ পথ দুইটা, এখানে আবদ্ধ পথ দুইটা, এই আবদ্ধ পথে কি করতে মন চাচ্ছে বলতো? এই আবদ্ধ পথে কেভিএল অ্যাপ্লাই করতে মন চাচ্ছে না? কেভিএল কারশফের ভোল্টেজের ল, রাইট? এরকমই তো না, কেভিএল অ্যাপ্লাই করতে মন চাচ্ছে। এবার খেয়াল করবা, এবার এই জায়গায় তুমি হচ্ছে এই জায়গায় একটা লুপ ধরো, এই যে লুপ তুমি ধরলা, কারেন্টের মান তুমি জানো না, তাহলে তুমি কারেন্টের মান ধরো নাও। এই লুপের লুপ কারেন্টকে তুমি ধরলা হচ্ছে I1, এই লুপের লুপ কারেন্টকে। আবার এখানেও একটা লুপ ধরো, এই যেটা লুপ ধরলাম আমরা, এই যে লুপ ধরলাম, এই লুপেও লুপ কারেন্টকে আমি ধরলাম হচ্ছে মনে করো I2 ধরলাম। দেখো এটা কি ধরতে মন চাচ্ছে না? এটা তো করতে মন চাচ্ছে, এরপরে তো এটাই করতে মন চাচ্ছে, আর তো না। এটা ছাড়াও তার কারোর মাথায় কিছু আসছে? আমার মনে হয় না এটা ছাড়া কারোর মাথায় কিছু আসছে। মাথায় যা আসবে সামনে আগাবা আস্তে আস্তে করে। এই লুপের মধ্যে আমি ধরলাম I1 পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, কারণ এটা একটা আবদ্ধ পথ। এটা কিন্তু কোনো আবদ্ধ পথ না, এটা কিন্তু ভাই কোনো আবদ্ধ পথ না, তাই আপাতত ভয় পেও না, বাদ, পরে পরে কাজ করো। এটা আবদ্ধ I2 কারেন্ট এভাবে 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 দুষ্টুমি করে ফ্লো করতেছে। এটা আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা, তো আমরা এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব ফার্স্টে, এই লুপে। তাহলে লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করব, লুপ 1 এ আমরা কেভিএল অ্যাপ্লাই করি কারশফের ভোল্টেজের ল, কি? টোটাল ভোল্টেজ ইকুয়াল টু 0। 2 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে? I1 কারেন্ট ফ্লো হচ্ছে। তো 2 ওহমের ভোল্টেজ কত? 2I1, 2 ওহমের ভোল্টেজ। 3 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 3 ওহমের মধ্য দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ এই পুরো সার্কিটে হচ্ছে I1 কারেন্ট ফ্লো হয়। 3 ওহমের ভোল্টেজ কত বলো তো? 3I1। 3 ওহমের ভোল্টেজ কত? 3I1। ভালো কথা। তারপরে খেয়াল করবা, এই লুপটা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে? ব্যাটারির কোন প্রান্ত দিয়ে? মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, ব্যাটারির মাইনাস প্রান্ত দিয়ে। এই লুপটা ব্যাটারির মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হচ্ছে, তাহলে কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে? মাইনাস দিয়ে, তাহলে -10 ভোল্ট। -10 ভোল্ট ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। এখান থেকে 3 আর 2 5, তাহলে 5I1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এখান থেকে হচ্ছে I1 এর ভ্যালু কত বলো তো? I1 এর ভ্যালু হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার। এই যে আমরা পেয়ে গেলাম, তাহলে I1 মানে এই ব্যাটারি থেকে সৃষ্ট কারেন্ট, I1 মানে এই 2 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। তাহলে I1 পেলাম কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার পেলাম। I1 পেলাম কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। বুঝছো ব্যাপারটা? I1 পেলাম 2 অ্যাম্পিয়ার। 992 আবার কি ভাই? আচ্ছা আচ্ছা, রোলের নাম বলছো, রোল। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে 2 অ্যাম্পিয়ার, তাহলে I1 পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। এবার লুপ 2 তে কারশফের ভোল্টেজের ল আমরা অ্যাপ্লাই করতে পারবো লুপ 2 তে। তাহলে লুপ 2 তে আমরা একটু অ্যাপ্লাই করি লুপ 2। তাহলে খেয়াল করবা, লুপ 2 তে কারশফের ভোল্টেজের ল আমরা অ্যাপ্লাই করি, কেভিএল আমরা অ্যাপ্লাই করি লুপ 2 তে। লুপ 2 তে অ্যাপ্লাই করো, দেখো এই লুপটা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে ঢুকতেছে? প্রথমে ব্যাটারির মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হচ্ছে। লুপের ডিরেকশন খেয়াল করবা, মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হচ্ছে, তাহলে মাইনাস দিয়ে ঢুকতেছে মানে -20 ভোল্ট। তারপরে খেয়াল করবা, এটা 6 ওহম ছিল। 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত? I2 কারেন্ট। তাহলে কত হবে? 6I2 হবে 6 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট। তারপর 4 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট কত? 4 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট এই যে উপরের দিকে, যেইভাবে লুপটা উপর দিকে যাচ্ছে, এই লুপটা উপর দিকে যাচ্ছে, দেখো এই লুপটা এভাবে গিয়ে 4 ওহমের মধ্যে দিয়ে উপর দিকে কারেন্ট যাচ্ছে। কতটুকু কারেন্ট যাচ্ছে বলো তো? I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, I2 পরিমাণ কারেন্ট। তাহলে 4I2, 4 ওহমের ভোল্টেজ হবে 4I2 হোল ইকুয়াল টু কত? হোল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে -20 প্লাস 6 10 I2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা I2 পাবো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা I2 পাবো কত অ্যাম্পিয়ার বলো তো? এই I2 পাবো হচ্ছে আমরা 2 অ্যাম্পিয়ার পাবো। তো লিখে নাও, এখান থেকে আমরা I2 পাবো 2 অ্যাম্পিয়ার, এখান থেকে I1 পাবো 2 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝছো? তো এবার I1 ও 2 অ্যাম্পিয়ার